শোনো 6 নম্বরে তো এফিসিয়েন্সি কিছু নাই ভাই। না ভাই আমি raised and major height 40% damaged, মানে এটা হচ্ছে এখানে কত 0.6 তাই না? জি ভাই 60%। আচ্ছা, measure the horsepower of the engine। তার মানে আমি যে কাজটা করতেছি এখানে, যেটা আমি দেখতে পাচ্ছি কোশ্চেনটায়, সেটা কিন্তু পি আউট, হ্যাঁ, আউটপুটের পাওয়ার। আউটপুট পাওয়ারটা কত এটা একটু বের করে ফেলো আগে ফার্স্টে। পি আউটপুট ইকুয়ালস টু কত? mgh মানে 1000 into 9.8 into 10, 98,000 মেবি আসবে নাকি? আচ্ছা, টাইম দিয়ে ডিভাইড করতে হবে তো। 1633.33 টাইম কই দেওয়া? 1 মিনিট কোথায় কোথায় লেখা? লেখা নেই, ওরা ধরে নিচ্ছে। আচ্ছা আসলে হ্যাঁ দেওয়া নেই। ও আচ্ছা, ভুলে, আচ্ছা লিখে নেওয়া হয়তো ভুলে আছে, ঠিক আছে। বিষয়টা মনে হয় পার মিনিট বলে মনে পি হয় আউটপুট কত আসলো? 1633। আচ্ছা, সো এটা আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আউটপুট পাওয়ার। হর্স পাওয়ারটা বের করতে বললো, মানে আমাকে আসলে ইনপুট পাওয়ারটা বের করতে বলা হচ্ছে। সো তুমি ফার্স্ট ইনপুট পাওয়ারটা বের করে দেখো কত আসে। এটার ভ্যালু 0.6 ধরে ইকুয়ালস টু পি আউট তো আমরা জানি 1633, আর এটা পি ইনটা বের করে দেখো কত আসে। আচ্ছা ভাইয়া, এখানে তো কোশ্চেন পড়ে তো আসলে বোঝা যায় না যে এটা আউট নাকি ইন। আমরা কিভাবে বুঝবো? অলমোস্ট সেমই তো লাগে সব। মেজার দ্য হর্স পাওয়ার। হর্স পাওয়ার মানে এখানে যে কাজটা আমি ওই যে বললাম, যে কাজটা আমি দেখতেছি যে হচ্ছে, এটা তো ডেফিনেটলি আউটপুট। হ্যাঁ, আর এখানে এটা দিয়ে দিল, আর হর্স পাওয়ার বের করতে বললো, এবং হর্স পাওয়ার হচ্ছে যেটা গায়ে লেখা থাকে, মানে মানে ইনপুট পাওয়ারটা। যখনই হর্স পাওয়ার বের করতে বলা হয় বা দেওয়া থাকে, আমরা নর্মালি এটা ইনপুট পাওয়ারই ধরে নেই, মানে ওই মেশিনের গায়ে যেটা লেখা, যেটা ইনপুট পাওয়ার সে নিচ্ছে অ্যাকচুয়ালি, বাট যেটা দিচ্ছে না। আর যদি এখানে ইনপুট পাওয়ার বের করতে নাই বলতো, তাহলে তো এফিসিয়েন্সি দিতই না, তাই না? বিকজ আউটপুটটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এফিসিয়েন্সি তো আর দরকার নাই। জি আমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া। এখানে এফিসিয়েন্সি জি দিয়ে ভাই দিছে, মানে ডেফিনেটলি ইনপুটটাই বের করতে বলা হচ্ছে। আর হর্স পাওয়ার যখন বলা হয় তখন আমরা আসলে ওইটাই বুঝি, ইনপুটটাই বুঝি। জি ভাই 2722.21। হ্যাঁ, তারপর কিন্তু ভাই হর্স এখানে পাওয়ার বের করতে, পি আউট লিখলো কেন তাইলে? এটা ভুল লিখছে, এটা পি ইন হবে। আর ভাই এটা তো তাহলে বলছিলাম মনে এখানে হয় তো করানোর সময়, এটা ইনপুট হবে। তাহলে ভাই এখানে তো আমরা ইটাটা নিচে নিলাম তাই না? তাহলে উপরের ম্যাটটাতে আমরা 50% এভাবে ধরলাম কেন? Determine the mass of the water 50%। আগের ম্যাথটাতে তো ভাই আমরা পি আউটপুট বের করতে, আউটপুট দিয়ে কাজ করতেছিলাম, এখানে তো আমরা পি ইনপুট বের হ্যালো করতেছি। তো ভাই আউটপুটের ফর্মুলা 0.5 ইন্টু পি হবে না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আমি তো, আচ্ছা এই ম্যাথটা আমরা ওই প্রসেসে করি। হ্যাঁ, এই 3 নাম্বারটা আমরা নরমাল প্রসেসে করে দেখি কি হয় আসলে। কনসিডারিং 50% এফিসিয়েন্সি, এখানে কি পাওয়ার দিয়ে দেওয়া আছে কোথাও? পাওয়ারের ভ্যালু কত? আচ্ছা, মাহিন কি মাত্র আসলো? আচ্ছা, সবাই তো নাই। হ্যাঁ আমি নাফিস জাওয়াদ, বদরুল, হ্যাঁ নাফিস আজকে আধা ঘন্টা লেটে আসবে। কার? নাফিস আজকে আধা ঘন্টা লেটে আসবে, ওর কোন একটা ইয়াতে জানি পরীক্ষা, আইসিটি না কোন একটা সাবজেক্ট জানি। আচ্ছা, সো এখানে আমরা ওই ম্যাথটা এভাবে করার চেষ্টা করি। এখানে পাওয়ার কি কোথাও দিয়ে দেওয়া আছে? পাওয়ারের ভ্যালু কত? নাই ভাই আচ্ছা, ভুলে দেয় নাই, বিকজ এখানে পাওয়ারের ভ্যালু ধরছে 1 মেগাওয়াট। এই যে 10⁶ যে ধরছে, এটা হচ্ছে পাওয়ারের ভ্যালু ধরছে, বুঝছো? জি ভাই জি ভাই
সো কোশ্চেনটা আসলে এখানে পারফেক্ট না, বাংলা ভার্সনে একটু যাই তো, বাংলা ভার্সনটা দেখে আসি কি বলছে কোশ্চেনের কাছে। ট্রান্সলেশনের মাঝে মাঝে একটু প্রবলেম হয়। এই যে দেখো, দক্ষতা 50% ধরে 1 মেগাওয়াট ক্ষমতা পাওয়ার জন্য। এখন মেবি তোমার আর কোনো কনফিউশন নেই, 1 মেগাওয়াট ক্ষমতা আমি পাবো মানে এটা কি পি আউটপুট? আচ্ছা, হ্যাঁ। তো এখন মেবি আর অটোমেটিক বুঝে যাবে নাকি? জি ভাই, জি ভাই, বুঝছি। আচ্ছা ভাইয়া, এখানে মাঝে মাঝে একটু ইনফরমেশন মিসিং থাকে ইংলিশ ভার্সনে। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, এখানে 1 মাইনাস 0.4 এটা কি করব? 1 মাইনাস 0.4 মানে এখানে বলে দিল যে 40% ড্যামেজড, তাহলে এফিসিয়েন্সিটা কত? 60%। সেই 60% এখানে বসাইলো আর কি। তোমার 1 মাইনাস 0.4 না, তুমি 0.6 বসাই দিবা। আচ্ছা ভাইয়া, এই ইকুয়েশনটাকে একটু বুঝাবেন? মানে আমি এটা বুঝলাম না কিভাবে আসলো। এটা হ্যাঁ, এটা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছো, পি আউট বাই এটা করছে। হ্যাঁ, আচ্ছা, আমি এই ইকুয়েশনটাকে এভাবে লিখি তো একটু দেখো তো বোঝা যায় কিনা। mgh এই এখান থেকে আমরা ইনপুটটা বের করব না, ইনপুট পাওয়ারটা। mgh বাই g। এখানে পি হ্যাঁ ইন বলো। হবে না? mgh বাই t এর তো আউটপুটের পাওয়ারটা না। mgh বাই g, আচ্ছা সরি mgh বাই g তো পি আউটপুটের পাওয়ার, রাইট। আমি বাংলা, আচ্ছা এটা দেখে আমি আসলে গোলায় ফেলতেছি, এখানে কোশ্চেন একটু সমস্যাই মনে হয়। বাংলা ভার্সনটাতে যাই। টারবাইন থেকে পানি স্তরের উচ্চতা হচ্ছে 50 মিটার, দক্ষতা 50% ধরে 1 মেগাওয়াট ক্ষমতা পাওয়ার জন্য প্রতি সেকেন্ডে টারবাইন দিয়ে প্রবাহিত পানির ভরটা। এখানে মনে হয় সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন করেছে ইকুয়েশনটাতে। 50% মানে কোন ইকুয়েশন থেকে আসছে? এই ইকুয়েশনটা থেকে আসছে বলতেছো? রাওয়াত কি এই যে 50% ইনটু mgh এটার কথা বলছো না? হ্যাঁ, হ্যাঁ। এটা তো মনে হয় শুধু ক্রস মাল্টিপ্লাই করে পিটি বের করে। এটা বুঝছো কিনা দেখো তো, এই যে এটা আর এটা কিন্তু সেম ইকুয়েশন, একটু খেয়াল করে দেখো। এখানে কি পি আউট হবে? পি আউট বাই এটাই তো পি ইন, এখানে তো পি বাই ইটা হয়ে যাচ্ছে তাই না? পি বাই ইটাই তো হচ্ছে, মানে এই 50% কে যদি আমি এই পাশে নিয়ে আসি, দ্যাট মিন্স হোয়াট? পি বাই ইটা না? এখন পি ইন বাই এটা তো কখনো হতে পারে না, মানে আমরা ইকুয়েশনটার দিকে যদি তাকাই, এটা ইকুয়ালস টু হচ্ছে পি আউট বাই পি ইন। পি ইন আর এটা তো অলওয়েজ মাল্টিপল আকারে থাকে না? আমি যদি পি আউট ইন কে এই পাশে নিয়ে যাই, সেটা কিন্তু এটার সাথে মাল্টিপল আকারে থাকবে, অথবা এটাকে যদি এই পাশে নিয়ে আসি, সেটা কিন্তু পি ইন এর সাথে মাল্টিপল আকারে থাকবে, তাই না? আমার কথাটা কি বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এখানে তো ভুল করছে তাহলে। হ্যাঁ, এখানে তো ভুল করছে। 50% ওই পাশে হওয়ার কথা না ভাইয়া? ওই পাশে হওয়ার কথা, রাইট। এখানে আমি তো এটা ঠিক ধরেই চিন্তা করতেছি সবকিছু, এখানে তো ভুল করছে। কেন ভুল করছে আমি বলি। এখানে আমাদের লাগবে 1 মেগাওয়াট ক্ষমতা পেতে চাচ্ছি আমরা। 1 মেগাওয়াট ক্ষমতা পেতে যাচ্ছি মানে কি? পি আউট ইকুয়ালস টু 50 না? 1 মেগাওয়াট না? হ্যাঁ, আমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আরেকটা সমস্যা কি, মানে এখানে ল্যাঙ্গুয়েজটা আসলে খুব, এই ইনপুট আউটপুটের কেসে ল্যাঙ্গুয়েজটা আসলে খুব ব্লার। এখানে 1 মেগাওয়াট ক্ষমতা যদি আমি পেতে চাই, তার জন্য কিন্তু আসলে এফিসিয়েন্সি দেওয়ার কোনো দরকার নাই, কারণ আমি যে কাজটা দেখতেছি সে করতেছে, ওটা থেকে আমি অটোমেটিক্যালি পি আউটপুটটা জানতে পারি। আমার এফিসিয়েন্সিটা কখন লাগে? যখন আমি পি ইনপুটটা জানতে চাই, তখনই তো এফিসিয়েন্সিটা কাজে লাগে, তাই না? হ্যাঁ, জি ভাই। আমার কথাটা বুঝছো? তার মানে এখানে ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো না লিখলেও এখানে বুঝাইতে চাইছে 1 মেগাওয়াট হচ্ছে ইনপুট পাওয়ার। এখানে লেখাটা ছিল এরকম উচিত ছিল 1 মেগাওয়াট ইনপুট পাওয়ার পাওয়ার জন্য, 1 মেগাওয়াট ইনপুট পাওয়ার পাওয়ার জন্য কতটুকু পানি লাগবে। কারণ কেন এটাকে ইনপুট পাওয়ার আমি ভাবতেছি, কারণ হচ্ছে যদি এটা আউটপুটই হতো তাহলে তো 50% এর কোনো কাজ থাকতো না, তখন তো আমি ডিরেক্ট লিখে দিতে পারতাম যে পি আউট ইকুয়ালস mgh বাই টি। এখানে কি আর কোনো কাজ আছে? আর কিছু তো করা লাগতো না আমার। কিন্তু এখানে যেহেতু এফিসিয়েন্সি দিয়ে দিল, দ্যাট মিন্স এখানে আমার কোশ্চেনটা আসলে ওরা ল্যাঙ্গুয়েজটা ঠিক মতো না লিখলেও ব্যাপারটা এরকম বুঝাইছে যে 1 মেগাওয়াট ইনপুট ক্ষমতা পাওয়ার জন্য
কতটুকু পানি নেওয়া লাগবে। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা বলতে আমরা পারি, এখানে আউটপুটটা বের করবো না? বুঝি নাই, এখানে আসলে কি বের করতে পারবো সেটাই আমি বুঝছি না। আমরা ফার্স্টে আউটপুটটা বের করি। হ্যাঁ, এই আচ্ছা ম্যাথটা একটু আপনি মানে কিভাবে করবে একটু ফ্রেশলি করে দেন আমাকে। আচ্ছা, পি ইন হচ্ছে 1 মেগাওয়াট, এফিসিয়েন্সি হচ্ছে 0.5, দ্যাট মিনস পি আউটপুট কত? ওয়েট, আমি কি বারবার আচ্ছা 0.5 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা কি এখানে আউটপুটটা বের করবো নাকি ইনপুটটা বের করবো? দাঁড়া, আমি একটু একটু দেখে নেই, দাঁড়া, আমি মনে হয় গোলায় ফেলতেছি বারবার। mgh by g equals to হচ্ছে p mgh by g, p আউটপুট কে যদি ডিভাইড করলে পাবো হচ্ছে p ইনপুট। p out equals to p equals to p in হচ্ছে out, p হচ্ছে 1 10 to the power 6, এটাকে 0.5 দিয়ে ডিভাইড করছে, তাহলে পাবো p আউটপুট। আচ্ছা, আউটপুট যদি দিয়ে দেয়, p আউটপুটকে যদি এটা দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো p ইনপুট। p ইনপুট ইকুয়ালস টু mgh বাই d। এখানে তো ভুল করছে, হ্যাঁ ভুল করছে, p বাই g। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ p আউটপুটের ভ্যালুটা ফার্স্ট এখান থেকে বের করো তো, কত আসবে? 0.5 মেগাওয়াট আসবে, তাই না? জি ভাই। জি আচ্ছা, এরপর পি আউট ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এমজিএইচ বাই টি। mgh বাই g। আমরা পি আউটের মান জানি, আমরা জি জানি, আমরা এইচ জানি, টি এর ভ্যালু যদিও এখানে বলে টি এর ভ্যালু প্রতি সেকেন্ড টি জানি, তারপর সেখান থেকে আমরা এমটা বের করে দিব। আমার কথাটা কি বুঝছো? জি ভাই। এম এর ভ্যালু তো এটার সাথে মিলে না, অনেক ডিফারেন্স। এখানে এখানে ভুল আছে ভাই, আসলে এখানে ভুল আছে, কারণ কি দেখো 50% এটার সাথে কেন মাল্টিপ্লাইড হবে? তুমি যদি এটাকে এইটিটাকে এই পাশে নিয়ে আসো, এই ইকুয়েশনটাকে যদি আমরা অন্যভাবে লিখি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম, mgh বাই t ইকুয়ালস টু দাঁড়ায় p বাই এটা, এটা দাঁড়ায় না? জি ভাই। আচ্ছা, এই p বাই ইটা দিয়ে আসলে কি বোঝায়? আমার কি কখনো এরকম কোনো ফরমেশন আনা পসিবল? p ইনপুট বাই ইটা, এরকম কিছু কি তুমি কখনো আনতে পারবা? চেষ্টা করে দেখো তো, কারণ আমরা জানি কি p আউট বাই p ইন হচ্ছে ইটা, তাই না? p আউট বাই p ইন হচ্ছে ইটা। জি ভাই। এখন ইন ইকুয়ালস টু ইটা, ইটা আর p ইন কি অলওয়েজ গুণাকারে থাকবে না? হ্যাঁ p জি এর ভাই। নিচে ইটা আছে, মানে এই p টা কি অবশ্যই আউটপুট না? জি ভাই। একটু জি ভাই। বুঝতেছো মানে? আচ্ছা, ভালো কথা। তাহলে পি আউটপুটই যখন আমি লিখতেছি তখন তো আমি ডিরেক্ট mgh বাই t লিখতে পারি। পি আউটপুট থাকলে কার আমার এটা লেখার দরকার আছে এখানে? মানে আমি অলওয়েজ বলছি যে না কাজটা ভাই। আমি দেখতেছি যে হচ্ছে ওটাই পি আউটপুট। তার মানে আমি যদি পি আউটপুট লিখি তাহলে তো এখানে mgh বাই t হবে। আমার কি এখানে এটা দেওয়ার দরকার আছে? না ভাই। না। তার মানে এটা পি আউটপুট হতে পারে না, এবং আমি দেখতেছি পি ইনপুট আর এটা অলওয়েজ গুণাকারে থাকবে। পি ইনপুটের নিচে তো কখনো এটা থাকতেই পারে না। তার মানে এই কোশ্চেনটা তুমি যেদিক দিয়ে চিন্তা করো না কেন, এই পিটাকে তুমি যাই ধরো না কেন, এই কোশ্চেনটা আসলে ভুলই হবে। তোমাদের কাছে আইডিয়াটা কি ক্লিয়ার আমি কি বলতেছি? জি ভাই, বুঝছি। জি ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা মেবি 13 নাম্বার কমপ্লিট করছি, নাকি 13 কমপ্লিট করছি নাকি 12 কমপ্লিট করছি? 13 পর্যন্ত হয়েছে। 13 করছি। আচ্ছা, নাম্বার 14 দেখো তো পারার মতো কিনা।
18.766. 18.766, 766. ঠিক আছে। এটা কার আসছে, রাওয়াত? না ভাইয়া, বদরুলের। বদরুল, আচ্ছা। মাহিন, নাফিস তোমাদের আসলে বইলো। জি ভাইয়া এসেছে। এসেছে ভাইয়া। জি ভাইয়া আসছে। এসেছে ভাই। আচ্ছা। Body of mass 2 kg thrown vertically upward, come back to ground 8 seconds. Potential and kinetic energy at the time of projection and after 2 seconds of projection. আচ্ছা, এটা আসলে ডাইনামিক্স নলেজ একটু অ্যাপ্লাই করা লাগবে। ডাইনামিক্স প্লাস আচ্ছা ওয়াট ভাই, পাওয়া আমার যায়। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বল। সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, সেন্টার অফ মাস মানে হচ্ছে আমরা যে জিনিসটাকে ধরে নেই যে এই পয়েন্টে কি বলা যায়, এই পয়েন্টটাতে জিনিসটা সবটুকু ম্যাস একদম জড়ো হয়ে আছে, এটাকে হচ্ছে আমরা বলতেছি যে সেন্টার অফ ম্যাস। আর সেন্টার অফ গ্র্যাভিটি মানে হচ্ছে এই জিনিসটাকে যেই পয়েন্ট থেকে পৃথিবী আকর্ষণ করতেছে। আসলে আমরা বলতে পারি কি, অলওয়েজই একটা সেন্টার অফ ম্যাস আর সেন্টার অফ গ্র্যাভিটি সেম পয়েন্টই হবে। আমি ব্যাপারটা একটু বলি। ধরো একটা বডি এরকম আছে, হ্যাঁ, এরকম একটা শেপের বডি, তার সেন্টার অফ ম্যাস মনে করো এই জায়গাতে। তার মানে কি, আমি সব জায়গায় যে ম্যাস আমি ধরে নিলাম পুরো ম্যাসটা এই জায়গাতে। এখন পৃথিবী যখন তাকে এই প্রতিটা পয়েন্টে যদি জি এর ভ্যালু সেম থাকে, মানে এই প্রতিটা পয়েন্টে যদি জি এর ভ্যালু সেম থাকে এই পুরো অবজেক্টের জায়গায়, তাহলে সেন্টার অফ ম্যাস যে পয়েন্টে, সেন্টার অফ গ্র্যাভিটি সেম পয়েন্টেই থাকবে। আমার কথাটা কি বুঝছো? মানে নরমালি আমরা যে একটা কম্পাউন্ড রাখি, এটা কিন্তু প্রতিটা পয়েন্টে গ্র্যাভিটির মান সেমই থাকে, এমন কিন্তু থাকে না যে একটা অবজেক্টের উপরের পার্টে জি এর একটা মান আর নিচের পার্টে জি এর আরেকটা মান। যদি না অবজেক্টটা খুব লম্বা হয় তখন অন্য কথা, মানে একদম পৃথিবী থেকে অনেক উপরে চলে গেল, তখন তো তার নিচের পার্টের গ্র্যাভিটির মান একরকম হবে, উপরের পার্টে গ্র্যাভিটির মান আরেক রকম হবে। বাট নর্মাল কেসে প্রতিটা জায়গাতেই গ্র্যাভিটির মান কিন্তু সেমই থাকে, তাই না? প্রতিটা পয়েন্ট যে গ্র্যাভিটির এক্সপেরিয়েন্স করে সব জায়গায় কি 9.80 থাকে না? জি ভাই। তো মোস্ট অফ দ্য কেসেই বা সব কেসেই বলতে পারি আমরা সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ ম্যাস একই জায়গাতে। আচ্ছা। হ্যাঁ, এটা একটু দেখি। একটা জিনিসের ম্যাস 2 কেজি, তাকে উপরে থ্রো করা হলো এবং 60 সেকেন্ড পর মাটিতে চলে আসলো। তোমাকে বের করতে বলা হলো পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি at the time of projection and after 2 seconds of projection. এটা কি পারা যায় কিনা চেষ্টা করে দেখো তো। এখানে ডায়নামিক্স নলেজ অ্যাপ্লাই করা লাগবে। কাইনেটিক এনার্জি নিচে পয়েন্টে আসে 1536.64 জি ভাই আমার ওটাই এসে। আর 2 সেকেন্ডস পরে আসে 384.16। আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না এরকম কিছু।
জি ভাই একদমই আছে। জি ভাইয়া মিলছে। জি ভাই এটাই আছে। আচ্ছা, একটু আগে কাইনেটিক এনার্জি যে বললা, এটা কি এখানের সাথে মিললো তোমার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। রাওয়াদের আসছে বললা, তাহমিদ আসছে, জি ভাই আসছে। বজুন, জি ভাইয়া। মাহিন, জি ভাইয়া। নাফিস। জি ভাইয়া। আচ্ছা এখানে তো অনেকগুলা। আচ্ছা আমরা এখানে যাওয়ার আগে আমরা ঢাকা ভার্সিটি কোশ্চেন গুলো একটু এক নজরে সলভ করে আসি তো, কাজ এখানে তো বেশ কয়েকটাই আছে, আমরা এগুলো একটু কমপ্লিট করে আসি। দেখো এগুলো পারা যায় কিনা, আই গেস প্রবলেম হবে না। এটার আনসার বলো তো আমাকে, শক্তির মাত্রা কি হবে? হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ এনার্জি? mn স্কয়ার t টু দি পাওয়ার ইনভার্স 2। হ্যাঁ রাইট। এটা কিভাবে করব, বা করেই ফেলতে পারো। সরণ মানে ডিসপ্লেসমেন্ট না? ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ। 20 আসে না? 10 দুগুণা 20, 10 দুগুণা 20 40, মাইনাস আবার 10 দুগুণা 20, হ্যাঁ 20 আসবে। আচ্ছা এরপর 16 17 যাই। আচ্ছা ভাই এগুলো না এটা- ক্যালকুলেটর ছাড়া করতে হয়? হ্যাঁ ক্যালকুলেটর ছাড়া করতে হয়। আল্লাহ। আচ্ছা এইটার একটা শর্টকাট মনে হয় বলছিলাম তোমাদেরকে, কোনো কিছু যখন একটা হাইট থেকে ছেড়ে দিবে তখন কোন হাইটে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি ডাবল হবে, এটা কি শর্টকাট বলছিলাম তোমাদেরকে? জি ভাইয়া। অলওয়েজ 3 দিয়ে ভাগ করে দিবা, হ্যাঁ যখনই বলবো যে কাইনেটিক এনার্জি কখন পটেনশিয়াল ডাবল হবে, অলওয়েজ জাস্ট যে হাইটটা ওটাকে 3 দিয়ে ভাগ করে দিবা, মানে এই কেসে আনসার হবে 10। আচ্ছা এটা এটা ক্যালকুলেটর ছাড়া করতে গেলে একটু কষ্ট হয়, এটা আমাদের সময় আসছিল আই গেস, আমার ঠিক মনে নেই, মেবি এটা আমাদের সময় আসছিল। স্যার এটা ক্যালকুলেটর করা ছাড়তে করতে একটু কষ্টই হয়, যেহেতু হর্স পাওয়ার দিয়ে দেওয়া। তো এটা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়, এটা একটু তোমাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি আমি। ফার্স্টে এখানে আমাদের বলতে হবে যে ক্ষমতা কত, হ্যাঁ ক্ষমতা মানে mgh/2 mg, একটা করে দিচ্ছি m কত এখানে। আচ্ছা এমই তো বের করতে হবে, m এর ভ্যালু হচ্ছে রো ভি, মানে 1000 ইনটু ভি কত, পাই আর স্কয়ার এইচ, পাই ইনটু আর মানে কত এখানে 0.9 স্কয়ার, আর এইচ মানে হচ্ছে 12, এটা হচ্ছে m, তার সাথে আমি গুণ করব জি, তার সাথে গুণ করব এইচ, তাকে ডিভাইড করব হচ্ছে 24 ইনটু 16 দিয়ে, এবং যেহেতু হর্স পাওয়ার তার মানে আমার আসলে আনসারটা 746 দিয়ে ডিভাইড করতে হবে। এটাই তো আনসারটা, তাই না? জি ভাইয়া। জি তো এখানে টার্গেটটা আসলে এইভাবে তো কি করা যায়, এখানে এত বড় একটা সংখ্যা, এটাকে কিভাবে কি অপারেট করা যায়। তো নরমালি আমরা হাতে কলমে যতটুকু পারি করার চেষ্টা করি, এরপর আমরা একটা অ্যাজাম্পশনে চলে যাব, মানে আমরা 9.8 কে 9.8 ধরবো না, আমরা 9.8 কে 10 ধরে নিব ক্যালকুলেশনের সুবিধার জন্য। আচ্ছা আর 0.9 স্কয়ার কে আমরা জাস্ট 1 স্কয়ার ধরে নিব, 1 ধরে নিব, 0.9 রাখবো না, 0.9 কে 1 ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য জাস্ট। আচ্ছা এখন আমাদের কাজগুলো মোটামুটি ইজি হয়ে যাবে। 12 এখানে 2, আর 2 এখানে, আচ্ছা 6 10, আর এখানে একটা 10 আছে, এই 10 আর এই 10 কেটে দিলাম, আর আর কি থাকে, এই 2 দিয়ে 1000 কে ডিভাইড করে দিলাম, থাকলো 500। তার মানে আলটিমেটলি জিনিসটা কিরকম থাকলো, 500 পাই ডিভাইড বাই 746 না? জি ভাইয়া। 500 পাই মানে সংখ্যাটা মোটামুটি 1600-র কাছাকাছি কিছু একটা হবে ধরে নিতে পারি আমরা, নাকি 3.14 যেহেতু, আর এটা হচ্ছে 746। আমার আর ভাগটা করা লাগবে না, এখানে আনসারটা কত হবে অপশনগুলো দেখে কি মনে হয়? সি এটা ভাইয়া। ডেফিনেটলি মান 2 দিয়ে এরকম কিছু একটা হবে। 1 দিয়ে কিছু একটা হবে, রাইট। সো আনসারটা হচ্ছে 1.67। সো এই অ্যাপ্রোচেই হচ্ছে আমরা যে কোনো কিছু আগাবো আর কি। একটা এমসিকিউর জন্য কত মিনিট দেয়? একটা এমসিকিউ এর জন্য তো ডেফিনেট মিনিট না, তবে লাস্ট ইয়ার যেটা হয়েছিল, আচ্ছা এখানে মেবি এটা আছে কিনা,
দাঁড়া 19 সালে গত বছর থেকে একদম ডিফারেন্ট একটা প্যাটার্ন তৈরি হয়েছে, বুঝছো? আগের বছরগুলোতে ছিল যে টোটাল 120টা এমসিকিউ 1.5 ঘন্টা সময় দিত, মানে প্রতি সাবজেক্টে 30টা করে, ফিজিক্স 30টা, ম্যাথ 30টা, কেমিস্ট্রি 30টা, আর হচ্ছে বায়োলজি বা আমার জন্য ছিল ইংলিশ 30টা। তো এই টোটালটার জন্য আমাদের টোটাল সময় দিত 90 মিনিট এই 120টা এমসিকিউ এর জন্য। বাট লাস্ট ইয়ার থেকে একটা ডিফারেন্ট সিস্টেম তৈরি করছে। লাস্ট ইয়ার থেকে শর্ট কোশ্চেন আসা শুরু হয়েছে, শুধু লাস্ট ইয়ারে হয়েছে, মানে এরপর থেকে কন্টিনিউ হবে এই ট্রেন্ডটা। সো এই সিস্টেমে যেহেতু মাত্র 1 বছরই কোশ্চেন আসছে, মানে এই শর্ট কোশ্চেনের সিস্টেমে, এবং সামনে আসবে, সো আসলে বলা যায় না যে এই প্যাটার্নটা কিরকম হবে। তারপরও আমরা একটা আইডিয়া করতে পারি। আচ্ছা, আমি 19 সালের কোশ্চেনটা একটু তোমাদের দেখাই, তাহলে হয়তো সুবিধা হবে। একটু দাঁড়াও। তো ভাইয়া লাস্ট ইয়ারের স্টুডেন্টরা কি পরীক্ষার হলে গিয়েই সারপ্রাইজ হয়েছে না, যে কোনো অপশন নাই? না 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 না, আগে বলা ছিল, না না, অপশন ছিল, মানে কিছু এমসিকিউ কিছু শর্ট কোশ্চেন, ও আচ্ছা আচ্ছা। দুটাই ছিল, আগেই বলে দেওয়া হয়েছিল। মানে পরীক্ষা মানে সার্কুলার দেওয়ার সময় বলে দেওয়া হয়েছিল যে এগুলা এমসিকিউ হবে, এতগুলো এমসিকিউ এবং এতগুলো শর্ট কোশ্চেন হবে। সেই অনুসারেই হচ্ছে কোচিং সেন্টার গুলা এক্সাম নিছে আর কি। আমরা কি ফিজিক্স পড়তেছি? ছোট ছোট কোশ্চেনটা একটু দেখতে পারো। ফিজিক্সের এমসিকিউ পার্টটা, প্রতিটা কোশ্চেনে 1.25 মার্ক, 15টা কোশ্চেন এমসিকিউ। এইগুলো তো 1 নাম্বারটা তোমরা এখনই পারবা, ভেক্টরেরটা এটাও তোমরা পারবা, কোনটা ম্যাথসের ইউনিট না এটা পারবা না। তো এরকম টাইপ হচ্ছে 15টা কোশ্চেন থাকে, হ্যাঁ 15টা কোশ্চেন, প্রতিটা হচ্ছে 1.25 মার্কস। এটা হচ্ছে এমসিকিউ 15টা। আর 15টা এমসিকিউ এর পর থাকে হচ্ছে এই রিটেন পার্টে হচ্ছে টোটাল 11.25 মার্ক। রিটেনেও ক্যালকুলেটর নাই? না, তোমাকে তো ক্যালকুলেট মানে সব তো একসাথেই দিবে। ঠিক আছে। মানে এরকম তো হবে না যে শর্ট কোশ্চেনের জন্য তুমি ক্যালকুলেটর রেখে আসবে সামনে আবার নিয়ে আসবে, এরকম তো আর দিবে না। সবগুলোটার জন্য ক্যালকুলেটর নাই। সো ওইটার জন্য টোটাল মার্ক থাকে 15 ইনটু 1.25। কত আসে এটা? 15 4 ভাগে 1 ভাগ কত? 18.75 আই গেস, নাকি? আর এখানে 11.25, তার মানে টোটাল 30 মার্ক। আগেও প্রতি সাবজেক্টে টোটাল 30 মার্ক ছিল, এখনো টোটাল 30 মার্ক। আগে ছিল 30 এমসিকিউর জন্য 30 মার্ক, এখন 15টা এমসিকিউতে 1.25, আর রিটেনে হচ্ছে 11.25। এরকম আসে, এরকম খালি 1 বছরই হয়েছে, লাস্ট ইয়ারটা আর কি। এটা হ্যাঁ, আমাদেরকে এরকম ডেসিমেলে থাকা নাম্বারগুলা কিভাবে তাড়াতাড়ি মাল্টিপ্লাই বা ক্যালকুলেশন করতে এগুলো আমাদেরকে শেখায় আস্তে আস্তে। এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আসলে এরকম তো কোনো ডেফিনেট রুল টুল আর নাই। তুমি এভাবে ধরো 15 ইনটু 1.25, হ্যাঁ, তুমি এটা কিভাবে চিন্তা করতে পারো? এটা হচ্ছে 15 প্লাস 15 4 ভাগের 1 ভাগ যোগ হবে, তাই না? হ্যাঁ যদি এর মাল্টিপ্লিকেশনটা আমি বলি, এভাবে যদি চিন্তা করো 15 আর 15 4 ভাগের 1 ভাগ, তো আমার তো এক্সাক্ট ভ্যালু দরকার নেই, 15 4 ভাগের 1 ভাগ 4 এর কিছু কাছাকাছি কিছু একটা হবে, এটা তো আমি জানি। তার মানে এখানে আনসারটা ক্লোজ টু 90, বাট 19 এর চেয়ে কম হবে। হ্যাঁ। এই 4 নাম্বার কিন্তু আমরা সেই কাজটাই করলাম, 9.8 কে 10 ধরে নিলাম, 0.9 কে 1 ধরে নিলাম, এই ক্লোজ কিছু ভ্যালু ধরে নিবা, এই কাজগুলো করবা। যেমন এখানে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে তখনই যখন তোমার অপশনে যথেষ্ট পরিমাণ ডিসটেন্স থাকবে। এখানে দেখো অপশনে ভালোই ডিসটেন্স 1 3 6 26। যদি অপশনে এরকম ডিসটেন্স না থাকে তখন ওগুলো স্কিপ করাই আসলে বেটার হবে, কজ আমরা ডেফিনেটলি 120 আনসার করতে পারবো না, এটা শিওর। তো যেগুলো তাড়াতাড়ি করে শেষ করে ফেলা যায় তখন ওই অ্যাপ্রোচে যেতে হবে। আর যদি দেখো অপশনে যথেষ্ট গ্যাপ, তখন আমরা এরকম শর্টকাট করে 9.8 কে 10 বানায়, 0.9 কে 1 বানায় ট্রাই করবো। আচ্ছা 5 নাম্বারে যাই। 5 নাম্বারটা, হ্যাঁ 5 নাম্বারের আনসারটা বলো তো, ক্রিটিক্যাল টাইপ। এটা আমি তোমাদের বলছিলাম একদিন। হ্যাঁ, 0 মনে হয়। 0 হবে। কারণটা কি? সেন্ট্রিপিটাল ফোর্সের তো কোনো ইয়ে হবে না, ওয়ার্ক ডান প্যারালাল হবে যে না। 90 ডিগ্রি।
মেইন কথা হচ্ছে 90 90 ডিগ্রি একটা কথা, আর একটা হচ্ছে একটা পূর্ণ ঘূর্ণন বলে দিছে, মানে কি কোনো Displacement নাই। ডিসপ্লেসমেন্ট। এক্স্যাক্টলি। এটাতে এরকম হয় না যে সেন্ট্রিপেটাল ফোর্সে কোনো ওয়ার্ক ডান নাই? হ্যাঁ, তাও হয়। বৃত্তাকার পথে যখন কোনো কিছুকে ঘোরানো হয় তখন আসলে কোনো ওয়ার্ক ডান নাই। আচ্ছা, এটার আনসারটা বলো তো। অ্যান্সার কি 250? হ্যাঁ, 250। কিভাবে করছো? হ্যাঁ, প্রথমে হাইটটা বের করে নিলাম 5/2, এরপরে 5/2 ইন্টু 100। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা ক্যালকুলেটর ছাড়াই তো করছো না জি নাকি? ভাই, ক্যালকুলেটর ছাড়া। এগুলো ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করো আর কি। মানে ধরো 30 ডিগ্রি ধারার 5 মিটার উচ্চতা, এটা 5, তুমি এই হাইটটা বের করতে চাচ্ছ। এরকম একটা ভাই কনসেপ্ট বুকে ছিল তো, যেন ভ্যালুটা মনে ছিল ও 5/2। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে এরকম অনেক কিছু মুখস্থ হয়ে যাবে আসলে, তখন আরো সুবিধা হবে করতে। আচ্ছা, এটার কি কোনো শর্টকাট বলছিলাম তোমাদেরকে? একটু দেখো তো, যে ভেলোসিটি কত গুণ বৃদ্ধি করলে সে আরো কতগুলা ভেদ 3 করতে দিয়ে পারবে। ডিভাইড করবো না? না, আসলে 16 হবে এটা না? স্কোয়ার করতে হবে। ভেলোসিটি যত গুণ বাড়াবা, কোশ্চেন যদি থাকে আরো কয়টা ভেদ করতে পারবে, সেটাকে জাস্ট স্কোয়ার করে দিবা। আচ্ছা ভাইয়া, জিনিসটা কি এরকম, মানে স্কোয়ার যে করব, যেমন আমরা জানি যে v প্রপোর্শনাল টু t, আচ্ছা আবার হ্যাঁ, এটা জানি, কেন স্কোয়ার করতেছে বুঝতে পারছি। হ্যাঁ আবার আসলে সে s, কতগুলা ভেদ করতে পারবে এটা কিসের উপর ডিপেন্ড করে? তার শক্তি কতটুকু তার উপর ডিপেন্ড করে না? হ্যাঁ শক্তি মানে কি কাইনেটিক এনার্জি, এবং হাফ এম ভি স্কোয়ার। তার মানে ভি যদি তুমি 2 গুণ করো, তোমার শক্তি কি 4 গুণ হয়ে যাবে না? জি। সেটাই, মানে তার শক্তি কতটুকু বেড়ে যাচ্ছে। তুমি ভি কে যত গুণ করবা তার শক্তি তত স্কোয়ার গুণ বেড়ে যাচ্ছে। মানে আগে সে 2টাকে পারলে এখন 4টাকে ভেদ করতে পারবে। এই জন্যই হচ্ছে আমরা স্কোয়ার করে করি এটা, বুঝছো? জি ভাই। সবাই কি বুঝছো এটা কেন স্কোয়ার করতেছি? চিত্রটা কি আছে এখানে? হ্যাঁ আছে। আচ্ছা হ্যাঁ, আনসারটা বলো তো আমাকে 8 নম্বরে। স্থিতি শক্তি কোনটা? পটেনশিয়াল এনার্জি। পারস্য জুল না? 4 ইনটু 120, 30, 120। 120, হ্যাঁ। জি ভাই। আমার তো হ্যাঁ 120 হওয়ার কথা। ও সরি 120, হ্যাঁ। আচ্ছা, সো আমরা ওইটাই মনে রাখবো যে কোন পথ দিয়ে যাচ্ছে ডাজন্ট ম্যাটার, কতটুকু যাচ্ছে আসলে সেটাই ম্যাটার করে। পি থেকে আর এ যাচ্ছে, সো হাইট অ্যাকচুয়ালি কতটুকু বাড়লে আমরা সেটাই কনসিডার করব। পি আর পথটা আমাদের বিবেচ্য না। আচ্ছা, এটা নিয়ে তো কার কোনো কনফিউশন নাই মেবি, তাই না? না ভাইয়া, বুঝছি। মাহিন, মাহিন কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। 9 এর আনসারটা বলো তো তাহমিদ। অ্যাম্পিয়ার স্কোয়ার ওহম। অ্যাম্পিয়ার কোনটা আবার বলো তো? অ্যাম্পিয়ার স্কয়ার ওহম। সি। সি, রাইট। কাজ এখানে এ নাম্বারটা তো একদম সবচেয়ে ফেমাস, যেটা ডব্লিউ/টি। এটা আসলে ভোল্ট আমরা আছে। ইলেকট্রিক্যালে IV, শিখছি, পি ইকুয়ালস ভিআই, তাই না? এরকম একটা ফর্মুলা শিখছিলাম না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আর আরেকটা ছিল পি ইকুয়ালস ভি স্কয়ার বাই আর, এরকম কিছু একটা ছিল না? ছিল ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, আর একটা ছিল পি ইকুয়ালস, আরেকটা বলতে পারো? আই স্কয়ার আর ছিল। আই স্কোয়ার। এই মিয়া, সি তো
সমতুল্য, ডি সমতুল্য না, অ্যানসার ডি সি হবে না ভাইয়া? ডি হবে, রাইট, ডি হবে। কারণ এই যে আই স্কয়ার আর দিয়ে তো এটা হয়ে যাচ্ছে অ্যাম্পিয়ার ও স্কয়ার আচ্ছা ওহম ভাইয়া, এটা ভি স্কোয়ার ডিভাইড বাই স্কয়ার আর এটা ভিআই, কিন্তু এটা যদি ভোল্ট স্কয়ার পার ওহম দিত তাহলে ঠিক ছিল, বাট এটা ওহম স্কয়ার পার ভোল্ট, তার মানে আনসারটা হচ্ছে এখানে ডি। এটা আসলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে মিলানো নলেজ, কজ এই যে পি এর যে তিনটা ফর্মুলা পি ইকুয়ালস ভিআই আই স্কয়ার আর, এটা যদিও আমরা 9 টেনে দেখছি, বাট এটা আসলে এই ফিজিক্সে ইন্টারনেট ফিজিক্সে সেটা হচ্ছে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 3 তে। সো এটা ফার্স্ট আর সেকেন্ড পেপার মিলানো কোশ্চেন বলতে পারে। দেখো একদম সহজ সহজ প্রশ্ন আসলে। ক্ষমতার ডাইমেনশন কোনটা? পাওয়ার, ডাইমেনশন অফ পাওয়ার। হ্যাঁ, বি নাম্বারটা হবে না? পি হওয়ার কথা না, 3 নাম্বার না? এম এল স্কোয়ার টি কিউব। রাইট, সি G নাম্বার square হওয়ার T। কথা, C, সি নাম্বার, C কজ আমরা ওয়ার্কেরটা কি জানি, ml স্কয়ার টি ইনভার্স 2 না, এটা এটা কি ওয়ার্কের না? জি ভাইয়া। তাহলে জি ভাইয়া। ক্ষমতার কি হবে? এখানে -2 এর জায়গায় এটাকে -3 ঠিক হয়ে ভাগ। যাবে। আচ্ছা, সো এটার আনসার হচ্ছে সি। নাফিস কি বুঝছো? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে কয়েকটা সমীকরণ দিয়ে দিছে, আমরা এখানে আসলে কিছু মুখস্থ রাখবো না, আমরা খালি বেসিক যেগুলা ডিসপ্লেসমেন্টের এল আর হচ্ছে ম্যাথের হচ্ছে এম আর টাইমের টি, এই তিনটা মাথায় রাখবো, এরপর বাকিগুলো ডিরাইভ করবো যত কম মুখস্থ রাখা যায়। ঠিক হ্যাঁ, আছে, যদি রেজিস্ট্যান্স অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স ওসবের যদি আসে তাহলে তো কোনটা? রেজিস্ট্যান্সের যদি আসে ডাইমেনশন আচ্ছা, ওহমের ব্যাপারগুলো তো আলাদা, আমি জাস্ট এগুলো বলতেছি আর কি, যেগুলো ওহম দিয়ে সেগুলো তো আলাদা আর কি। আমি এই কেসগুলোর কথা বলতেছি, এখানে যেগুলো দিল সবগুলো তো এমএলটি দিয়ে আমরা তো নিজেরাই বের করতে পারবো। আচ্ছা, এটার আনসার কি হবে? মোমেন্টাম দিয়ে দেওয়া। হ্যাঁ, 200 না অ্যান্সার? 200ই আসে। পি স্কয়ার বাই 2000 টুয়াইস, তোমরা কি পি স্কয়ার বাই টুয়াইস এম এই ফর্মুলা দিয়ে করছো? জি ভাইয়া। জি ভাইয়া। 2000 না ভাইয়া? 200 স্কয়ার বাই ও না, ঠিক আছে। 2m। তো আমরা যদি ইয়া করার চেষ্টা করি তাহলে 200 বাই 200, এখানে 200 এখানে 200, মানে স্কয়ারটা কাটাকাটি চলে যায়, শুধু 200 থেকে যায়। এগুলো তোমরা ক্যালকুলেটর ছাড়াই করার চেষ্টা করবে আর কি। আচ্ছা, সেই দেখছো কত সহজে আমরা মোটামুটি এখানে 90% কোশ্চেন তোমরা নিজেরাই পারছো, তো খুব একটা প্যারা হবে না। মেডিকেলের কিছু দেখা যায়, আমরা থিওরিতে যাব না, আমরা জাস্ট কোশ্চেন গুলা দেখবো ডিরেক্ট। দেখো তো এখানে এগুলা বুঝি নাই, এগুলা সব এগুলোর আনসার গুলো আমাকে একজন একজন করে বলো তো। ফার্স্ট এটার আওয়াজ বলো। অ্যান্সার বি না? 2 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দূরত্ব কি পরিমাণ কাজ করা হবে? সো এফএস, হ্যাঁ সেটাই, 2 2 into 1। 1 2, হ্যাঁ বি, এখানে আর কোনো কাজ নাই, আনসার হচ্ছে বি। তারপর 2 নাম্বার, 1 জুল কত ক্যালোরি? এটা মানে তো তোমাদের বলি নাই, এটা কি ছিল আগে 9 10 এ? 4.18 4.18 না? 4.18। হ্যাঁ, এটা আসলে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.18 জুল, বাট 1 জুল হচ্ছে এটাকে ইনভার্স করতে হবে, আচ্ছা 0.24 আসবে আই গেস। বুঝতে পারছো? তুমি যেটা বলছো এটা ছিল 1 ক্যালোরি ইকুয়ালস টু এত জুল, এখানে তো 1 জুল, তার মানে জি ভাইয়া। 4.1 এর থেকে ইনভার্স করতে হবে, আর 0.24 মুখস্থ রাখতে পারলে আরো ভালো। আচ্ছা, এমএটি যে কি, এটা আসলে আমি অনেকদিন ভাবলাম এটা কি জিনিস, কোন মেডিকেল আমি আসলে বুঝতেছি না, এমএটি দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, এটা কোন একটা মনে হয় মেডিকেল, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, বাট কোন বোর্ড মানে এটা দিল না কেন? যেমন ডিএটি হচ্ছে মেবি কি ঢাকা, আই ডোন্ট নো,
আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার মেডিকেল answer অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং। হ্যাঁ বলো। এটা মানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, এটা মানে ওভারঅল ধরে একটা কোশ্চেন করা হয়। এজন্য ও সরি সরি, আমি তো সবগুলো সরি সরি সরি, মেডিকেলে তো আলাদা কোনো প্রশ্ন হয় না। হ্যাঁ হ্যাঁ। সরি, মানে আমরা ঢাকা ভার্সিটি বুয়েট চুয়েট যেমন আলাদা, মেডিকেলে তো পুরা দেশের সব মেডিকেলের জন্য একসাথে সেন্ট্রালি পরীক্ষা হয়, বুঝছো? এই জন্য এমএটি মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ঠিকই বলছো। আর DET মানে এটা মানে তো dental। DET আলাদা না আর ডিএটি হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট মেবি, নাকি না ডেন্টাল কি আলাদা হয়? আমি ঠিক জানি না ভাই আসলে, মেবি ডিএটি যারা ডেন্টাল হতে পারে, বাট এমএটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এটা ঠিকই বলছো। কিন্তু আমি চিন্তা করতেছিলাম ইয়ের মতো, যে ঢাকায় একটা চিটাগাং একটা, এরকম তো হয় না, মেডিকেল তো সব একসাথেই হয়। মেডিকেল অ্যাডমিশন মেডিকেলে এক্সাম দেননি? হ্যাঁ মেডিকেল এক্সাম দিছি, বাট ভুলে গেছি, মানে মেডিকেল নিয়ে আমার চর্চা নাই গত 3-4 বছর, তো আমার একদমই ইয়াতে চলে গেছে। মেডিকেলের স্টুডেন্ট পড়াইও না আমি আসলে, মানে যাদের ধর অ্যাডমিশন টাইমে যাদের টার্গেট ফোকাস অনলি মেডিকেল, বাস ইঞ্জিনিয়ারিং আছে সেকেন্ড টার্গেট, ওদেরকে আমি আসলে পড়াই না, কজ মানে আমার কাছে পড়াটা বেটার হবে না ওদের জন্য। এই জন্য মেডিকেল নিয়ে আমার সবকিছু ভুলে খেয়ে ফেলছি একদম। আচ্ছা নাম্বার 3টা, বল দ্বারা কাজের পরিমাণ কখন শূন্য হবে? 90 ডিগ্রি হবে। ডিগ্রি 180 ডিগ্রি। না না, 180 তো নেগেটিভ হবে। ও হ্যাঁ হ্যাঁ ভাই, ওটা না। 100 কেজি মিটার কে জুলে প্রকাশ করো। 981 জুল। না, কেজি মিটার। আচ্ছা 100 কেজি মিটার, ভেলোসিটি না না ভেলোসিটি না, এটা আসলে কি, কোন একটা জিনিস তার ম্যাস হচ্ছে 100, সেটাকে 1 মিটার সরাইতে হবে। আই গেস এটা 981 হবে, তারপর আমি একটু চেক করে তারপর বলি। হ্যাঁ, এখানে যেটা বোঝাচ্ছে কি, একটা জিনিস তার ম্যাস হচ্ছে 100 কেজি, তার ম্যাস হচ্ছে 100 কেজি, এবং সেটাকে 1 মিটার দূরে সরাতে হবে। এগুলো তখন আনসার গুলো কাজের কোথায় পরিমাণ পাবো? এই যেখানেই আছে। ও তাহলে 100 ইন্টু 9.8 করবো। 100 ইন্টু 9.8 করবো। হ্যাঁ, 9.8 কেন হলো জিনিসটা? কারণ এটার ম্যাস দিয়ে দেওয়া 100, হ্যাঁ, এবং এটার ইয়া কত, মানে এটা এখন আমি যদি W ইকুয়ালস টু কি জানি, FS, F তো বের করতে হবে। F বের করার জন্য কি আমার 100 এর সাথে 9.8 মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা হ্যাঁ। কোন টাইপের অবশ্যই কোশ্চেনটা আসলে। নাম্বার 5, এটা আমরা অলরেডি জানি তাই না? এটার আনসার কি রাওয়াত? পজিটিভ হবে। পজিটিভ হবে। কোন তথ্যটি সঠিক কি মনে হয় দেখো তো? এনার্জি, ক্ষমতা মানে কি এনার্জি না? মানে পাওয়ার না, নাকি? পাওয়ার, হ্যাঁ ক্ষমতা মানে হচ্ছে পাওয়ার। বি নাম্বারটা মনে হয়, যাই না। বি নাম্বারে কি লিখছে এটা? আচ্ছা কনজারভেটিভ, আচ্ছা সংরক্ষণশীল বলের জন্য। আচ্ছা সংরক্ষণশীল বল তোমাদের পড়াইছিলাম না, কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স, হ্যাঁ, আবার যেখানে পড়ালে ভালো হয়। জি ভাইয়া। বই দেখলাম অনেক বড় বড়, এগুলা কি জানি পড়ি নিয়ে আর। এখানে মানে সহজ কথাই কি, যেখানে ফ্রিকশন থাকে তথ্য মানে কি? সেটাই হচ্ছে, বুঝি নাই। এ নাম্বার হবে। পাওয়ার তো চেঞ্জ হয় না কখনো, পাওয়ার সি হওয়ার কথা। কোন তথ্যটি সঠিক, এখানে পাওয়ার আসলে কখনো চেঞ্জ হয় না। কজ আমরা কিন্তু জানি সংরক্ষণশীল বলের জন্যই কিন্তু এই নিত্যতা শক্তিটা খাটে, তাই না? কনজারভেটিভ জি ফোর্স ভাইয়া। কি জিনিস তোমাদের মনে হয় মনে নাই, যে যখন এই জায়গা থেকে এই জায়গায় আসলাম আর এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, এক্স্যাক্টলি অপোজিট পরিমাণ কাজ হয়। মনে আছে এটা? আমরা এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দেখাইছিলাম, এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, আবার এখান থেকে এখানে আসলাম। আরেকবার কি দেখাবো? আচ্ছা দেখাই, একদম শুরুতেই ছিল মেবি, যতটুকু মনে পড়ে। কনজারভেটিভ ফোর্স বলা হয়। আমার কথাটা কি বুঝছো? ধরো আমি এই জায়গা থেকে এই জায়গায় আনলাম, আবার এই জায়গা থেকে এই জায়গায় আনলাম, যদি কাজের পরিমাণটা শূন্য হয় আলটিমেটলি, তখন তাকে কনজারভেটিভ ফোর্স বলা হয়। কথাটা কি বুঝছো? জি ভাইয়া।
এখন তুমি বলতে পারো এই সেম জায়গায় আনসি অলওয়েজ কাজের পরিমাণ শূন্য হবে, একটা কাজ আবার কনজারভেটিভ হবে না কখন, বা নন কনজারভেটিভ হবে কখন? যখন এখানে একটা ফ্রিকশন থাকবে। চিন্তা করো, যখন সেই বরাবর যাচ্ছে, ফ্রিকশনটা কোন বরাবর কাজ করে? উল্টা বরাবর না? জি ভাইয়া। আবার সে যখন এই বরাবর যাচ্ছে, তখন আবার ফ্রিকশনটা এই বরাবর কাজ করে। তার মানে দুইবারই যে ফ্রিকশনটা কাজ করতেছে, এই ফ্রিকশনের জন্য তার কিন্তু টোটাল কাজের পরিমাণ আর শূন্য থাকতেছে না, দুইবারই কিন্তু ফ্রিকশনটা অপোজ দিচ্ছে। এমন না যে এবার এভাবে গেলে সাপোর্ট করে, এভাবে গেলে অপোজ দেয়, এমন না। যেদিকেই যাও না কেন ফ্রিকশনটা বারবারই অপোজ দিবে। এরকম যখন কেসগুলো থাকবে, তখন তো আমরা তাকে আর কনজারভেটিভ বলতে পারবো না, তখন সে নন কনজারভেটিভ হয়ে যাবে। আর যদি কাজের পরিমাণ শূন্য হয়, তখন আমরা তাকে বলি কনজারভেটিভ ফোর্স। একটু কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি কনজারভেটিভের জন্য কিন্তু এই শক্তির যে নিত্যতা, আবার আগের জায়গায় এসে শূন্য হওয়ার ব্যাপারটা এটা হচ্ছে। তার মানে বি নাম্বারটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, এখানে বললো খাটে না, আসলে তো খাটে। তার মানে বি নাম্বারটা ট্রু হইতে পারে না। আমার কথাটা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। সিমিলারলি এ নাম্বারটাও ট্রু হইতে পারে না, কাজের অবশ্যই প্রয়োজন আছে। আর ডি নাম্বার তো আমরা জানি, কাজের বিভিন্ন ক্লাসিফিকেশন তো আমরা দেখেই আসছি অলরেডি, পজিটিভ, নেগেটিভ, জিরো ওয়ার্ড দেখে আসছি না? জি ভাইয়া দেখছি। তার মানে এ বি ডি হচ্ছে ইনকারেক্ট, মানে সিটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, তারপর 7 এর আনসারটা কি? সঠিক নয়। আচ্ছা এই হবে ভাই। বাকি তিনটা তো কারেক্ট মনে হচ্ছে। কত আনসার গুলো 7 এর না? হ্যাঁ, কারণ কাজের মাত্রা আমরা জানি এখানে হচ্ছে মাইনাস ml to 10 inverse 2। হ্যাঁ, এটা কারেক্ট। ক্ষমতাটা -3 জানি, কাজের জুল জানি, এটা কারেক্ট। আচ্ছা ভাইয়া, 8 নাম্বার। 7 এর তো হ্যাঁ বলো। ভাইয়া 7 এর তো বিসিডি আচ্ছা, কারেক্ট, incorrect বলছি। এজন্যই এটা দিলাম। ইনকারেক্ট বলছি। কিন্তু বিসিডি তো কারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট। ভাইয়া বিসিডি তো কারেক্ট আমরা অপশন থেকে বুঝে যাচ্ছি, কিন্তু এটা কেন ভুল হলো বুঝলাম না। টাইম ইজ ক্ষমতার নট পরিমাপে লিমিটেড। তো সময়ের প্রয়োজন আছেই, w/t না? হ্যাঁ। ওই ও না আচ্ছা, প্রশ্ন সঠিক নয়। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, 8 নাম্বারটা দেখো তো। আচ্ছা ভাই, আমরা যে এই নর্ম এই এরকম যখন ইনক্লাইন প্লেনে থাকবে, আমরা যখন এমজিএইচ দিয়ে বের করব, তখন কি কিছু হ্যাঁ। লিখতে হবে না? মানে হাইটটা যে আমরা সাইন থিটা দিয়ে বের করলাম, তো ওটার জন্য কথাটা কি লিখবো? ফার্স্টলি কথা তো লেখা মানে বোর্ড ক্রিয়েটিভের জন্য বলতেছো তাই না? জি ভাই। আচ্ছা, তুমি ফিগারটা আঁকবা, ফিগারটা এখানে 6 লিখবা, 30 লিখবা, এখানে h লিখবা, তারপর জাস্ট লিখে দিবা h/6 equals sin 30. So h equals 3. তার মানে w equals 100 into 9.8 into 3. এটাই এনাফ। 2940 আসলে। হ্যাঁ, এটা মেডিকেলেও ক্যালকুলেটর অ্যালাউড না, বুঝছো? So That's এটা একটা 300 সমস্যা। এও হইতে পারে, ডিও 9.8 হইতে পারে। মানে যদি ক্যালকুলেটর না থাকে আমার কাছে, তাহলে বোঝা একটু কষ্ট আসলে। কিন্তু ডি হবে না, কারণ এখানে 9.8 আছে, তার মানে এরকম কোনো শত ডিরেক্টলি আসবে না, আসলে এরকম কিছুই আসবে, জি ভাই। বুঝছো? আচ্ছা মানে এটা আচ্ছা যেহেতু ভাইয়া, ক্যালকুলেটর নাই, মেডিকেলের যেহেতু ক্যালকুলেটর নাই। 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তো এরকম ডিরেক্ট শর্ট হয়ে যাবে। আর এখানে যদি 100 কেজি দেওয়া, বুঝিনি ভাইয়া। ভাই এখানে যেহেতু 100 কেজি দেওয়া, আমরা তো এখানে 9.8 কে মাল্টিপ্লাই করলে 70 মতো আসে। হ্যাঁ, না আমি আমরা তো বলতেছি যে মানে অপশন দেখে আমি কিভাবে, মানে ক্যালকুলেটর যখন থাকবে না, তখন অপশন দেখে আমি বুঝবো কিভাবে আনসারটা কিরকম রেঞ্জে। তখন আমি ফার্স্টে 9.8 থেকে 10 ধরে নিব, তখন এখানে কি 3000 পাচ্ছি না? হ্যাঁ জি ভাই। তার মানে 3000-এর কাছাকাছি ডি অথবা এ হবে আনসার। এখন এখানে দেখো দুইটা শূন্য আছে, তো এটা তো হইতে পারে না, তাহলে এখানে যেটা যেহেতু 9.8, তার মানে এটা হচ্ছে কম কিছু হবে, তার মানে 2940 হবে, বা মানে এর আশেপাশে কিছু হবে, একদম দুইটা শূন্য দিয়ে কিছু হবে না। দ্যাটস ওয়াই 2940 আমরা সিলেক্ট করলাম, বুঝছো? আচ্ছা ভাইয়া, জি ভাই।
রাওয়াত কিছু হ্যাঁ বলবা? ভাই, জি ভাই, আচ্ছা ভাই এরকম টাইপ যেসব ম্যাথ গুলো আছে আর কি, এরকম একটা এখানে একটা ডিগ্রি দিয়ে দেওয়া আর এখানে একটা লেন্থ দিয়ে দেওয়া, এখানে একটা লেন্থ দিয়ে দেওয়া, তো এসব টাইপের ম্যাথ গুলোতে ভাই আমরা এই হাইটটাকে কেন ইউজ করি, এটা কারণটা একটু আবার বলবেন? হ্যাঁ, কারণ কাজের পরিমাণ আসলে ডিপেন্ড করে তোমার পটেনশিয়াল এনার্জির কি চেঞ্জ, তাই না? মানে কাজ মানে কি, পটেনশিয়াল এনার্জিটা তো কাজই একটা। পটেনশিয়াল হ্যাঁ, এনার্জি যতটুকু চেঞ্জ হলো ততটুকুই তো কাজ করতে হবে আমাকে, অথবা হ্যাঁ, কাইনেটিক এনার্জি যতটুকু চেঞ্জ হলো আমাকে ততটুকুই তো কাজ করতে হবে, তাই না? জি, এখন পটেনশিয়াল এনার্জি চেঞ্জটা কিভাবে মেজার করা হয়? আর্থের সেন্টার থেকে তুমি কতটুকু তাকে উপরে উঠাইলা, কোন ওয়েতে উঠাইলা সেটা তো ম্যাটার করে না। তার আগে কতটুকু ডিস্টেন্স ছিল, হাইট কতটুকু ছিল, আর এখন কতটুকু, মানে তার পটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতটুকু হলো সেটা হচ্ছে ম্যাটার করে। আমার কাজের পরিমাণ তো সেটাই, তার পটেনশিয়াল এনার্জি চেঞ্জ যতটুকু। জি, বা তুমি আরেকভাবে বলতে পারো ব্যাপারটা, এই পথ ধরো এখানে আমি বের করতে চাচ্ছি, হ্যাঁ, তো সে এভাবে যাক যেই কথা, আবার সে যদি এভাবে গিয়ে এভাবে যায়, এটা কিন্তু একই কথা। কারণ এই যে কাজটা, এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না তার, এখানে কি কোনো কাজ হচ্ছে? এটা তো একদম প্যারালালেই যাচ্ছে মাটির। এটা কি কোনো হ্যাঁ, কাজ হচ্ছে তার? এইচ এর ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ অফ এইচ এখানে 0। হ্যাঁ, তার মানে আমি শুধু এই জিনিসটা কাউন্ট করলেই তো হয়ে যাচ্ছে। জি, বুঝছি ভাই। আর তুমি কিন্তু চাইলে এই পদ দিয়েও করতে পারো, এটা দিয়ে করা যাবে না তা কিন্তু না, এটা দিয়ে করা যাবে। তখন জি কেও এদিকে কনভার্ট করে নিতে হবে, মানে এই বরাবর জি এর কম্পোনেন্ট কত সেটা হিসাব করে নিতে হবে। এটাও দেখাইছিলাম মেবি, তাই না? জি ভাই, সাইন দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি ওটা জি একটু আমার কাছে মনে হয় ডিফিকাল্টি, হাইট দিয়ে করাটাই হয়তো ইজি হবে তোমাদের জন্য। তো ভাই গাড়ির কি কোনো পটেনশিয়াল এনার্জি আছে? না, এক্সেপ্ট হলিউড বা বলিউডের গাড়ি, মানে ওটা তো আকাশে উড়ে বাঁচানো আছে, জি ভাই। নর্মাল গাড়ির নাই। আচ্ছা জি ভাই, ভাই। আমাদের সিলেবাসে আর কি 11-12 এর সিলেবাসে এসব ইনক্লাইন টাইপ যেসব ম্যাথ গুলো আছে আর কি, বল ধরেন উপর থেকে নিচে নামতেছে ইনক্লাইন প্লেনে, হ্যাঁ মানে হ্যাঁ নর্মালি তো আমাদের গুলো তো সব ফ্রিকশনলেস ভাবেই তো দেয় না? হ্যাঁ হ্যাঁ, নর্মালি যদি ফ্রিকশন বলে দেওয়া না থাকে আমরা ফ্রিকশনকে 0 ধরে নিই, যদিও রিয়েল কেসে কখনোই ফ্রিকশন 0 না, ফ্রিকশনের একটা বিশাল প্রভাব থাকে। মানে কোশ্চেনে তো আমাদেরকে মোটামুটি ফ্রিকশনলেস সিচুয়েশনই তো দিবে না ভাইয়া? হ্যাঁ ফ্রিকশন হ্যাঁ, দিলে তো ফ্রিকশনলেস। আবার অন্যরকম হয়ে ফ্রিকশন যায়। দিলে ফ্রিকশনটা ক্যালকুলেট করে নিতে হবে। এরকম দিতে পারে একটা ম্যাথ, সাপোজ আচ্ছা এরকম একটা ম্যাথের সিনারিও থাকতে পারে, একটা গাড়ি যাচ্ছে, তার ভেলোসিটি হচ্ছে সাপোজ 40 মিটার পার সেকেন্ড, এবং একটা কনস্ট্যান্ট ফ্রিকশন ফোর্স হচ্ছে সাপোজ 2 নিউটন, কনস্ট্যান্ট ফ্রিকশন ফোর্স, এবং এবং গাড়ির ম্যাস হচ্ছে 1 কেজি। গাড়ির ম্যাস 1 কেজি জীবন হয়, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম গাড়ির ম্যাস 1 কেজি। কোয়েশ্চেন হচ্ছে আমি যদি এটাকে থামাতে চাই, হ্যাঁ এটাকে যদি আমি সাপোজ আমি কোয়েশ্চেন হচ্ছে এটাকে আমি কোথায় থামাতে চাই, 1 মিটার পরে থামাতে চাই, আর 1 মিটার গেলে সে থেমে যাবে, এটা আমি করতে চাচ্ছি। তাহলে আমাকে কতটুকু ব্রেক চাকতে হবে বা অ্যাক্সিলারেশনের মান কত হবে সেটা আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। কোয়েশ্চেনটা আরেকবার খেয়াল করো, গাড়িটা যাচ্ছে, আচ্ছা একটু বাড়ায় দিই, 400 মিটার পার সেকেন্ডে, যেটা মেবি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর গাড়ি, তো 400 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এবং তার একটা কনস্ট্যান্ট ফ্রিকশন ফোর্স তাকে ব্যাকওয়ার্ডে ঠেলতেছে, যেটা হচ্ছে 2 নিউটন ফোর্স। আমি চাচ্ছি গাড়িটাকে আর 1 মিটারের মধ্যে থামায় ফেলতে, গাড়িটার ম্যাস 1 কেজি, অ্যাক্সিলারেশনটা কত বা রিটার্ডেশন কত, চেষ্টা করো তো বের করার। আজানটা শেষ হলে কন্টিনিউ করতেছি আমরা। v square equals to u square, আমার v আর u দেখতে একই রকম, u square minus 2as। তো এখান থেকে আমার ফার্স্ট কাজ হচ্ছে a এর ভ্যালুটা বের করা, এবং a এর ভ্যালুটা আসবে হচ্ছে 400 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 1, তাই না? জি ভাই। জি ভাইয়া। এর ভ্যালুটা কত আসে একটু বলো তো আমাকে। -80,000। হ্যাঁ, মাইনাস 80,000, ভালো কথা। এটার ম্যাস যেহেতু 1 কেজি, তার মানে এই গাড়িটাকে থামাতে টোটাল যে ফোর্সের পরিমাণ সেটা হচ্ছে 80,000 নিউটন।
কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু 2 নিউটন অলরেডি প্রোভাইডেড, তাই না? জি ভাইয়া। ক্লাস করতে হবে। তার মানে এখন কি তাহলে তার কিন্তু কি বলবো 80,000, হ্যাঁ অলরাইট, এর ভ্যালু 80,000 আসলো, ঠিক আছে। হ্যাঁ ভাই, 2 নিউটনের মধ্যেও তো 2 মিটার পার সেকেন্ড এক্সেলারেশন কাজ করতেছে। হ্যাঁ, তার plus মানে করে এর নেবো। এর ভ্যালুটা আসলে কমে যাবে এখন, তাই না? আমার তো এতটুকু অ্যাক্সিলারেশন দরকার নাই, বা এতটুকু রিটার্ডেশন কিন্তু এখন অ্যাপ্লাই করার দরকার নাই, তাই না? হ্যাঁ, জি আচ্ছা, ভাইয়া। 2 মাইনাস করবো, প্লাস করবো। তাহলে এখন আমার ফোর্সের প্রয়োজনটা কত আসলে? তাহলে এই গাড়িটাকে থামানোর জন্য আসলে এই ড্রাইভারকে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে? 78,000 নিউটন না? সরি, 78,000 কেন বলছি, সরি। না, 80,000 মাইনাস 2। 79,998। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে আমার ভ্যালু গুলো খুব একটা ভালো বসানো হয় নাই, তাই এখানে দেখাচ্ছে কোনো ইম্প্যাক্টই নাই অলমোস্ট। সো এত নিউটন ফোর্স লাগবে, এই ফোর্সের জন্য অ্যাক্সিলারেশন কত আমি সেটা বের করবো। আমার কথাটা কি বুঝছো? জি ভাইয়া। আবার এটার জন্য এটাই তো অ্যাক্সেলারেশন না ভাইয়া? আর কোশ্চেনটা কি, অ্যাক্সিলারেশন বের করতে বলা হচ্ছিল। এখন যখন কোনো 2 নিউটন ফোর্স ছিল না, বুঝছো, তখন তার লাগতো 80,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এই যে ফ্রিকশন, এই ফ্রিকশনই তো আমাকে কিছু এনার্জি সাপ্লাই করবে, তাই না? মানে আমার তো এখন পুরাপুরি 80,000 এর অ্যাক্সিলারেশন দিয়ে করার দরকার নাই। আমার কথাটা কি বুঝছো? জি মানে আমি যখন মানে আচ্ছা এটা ভাইয়া। যদি এখানে যে এইটা পাচ্ছি, এটা হচ্ছে আমি যে দেখতে পাবো এই জিনিসটা, কিন্তু গাড়িকে কতটুকু ব্রেক চাপতে হবে এটা যদি জিজ্ঞাসা করা হয়, তখন গাড়িকে কি ডেফিনেটলি একটু কম ফোর্স দিতে হবে না? জি ভাইয়া। আমার কথাটা বুঝছো তোমরা? মানে আমি এর ভ্যালু কেন কমায় দিচ্ছি আবার? তাহলে ভাই আমরা 2 নিউটনটাকে আগে অ্যাক্সেলারেশনে নিয়ে নিই। 2 নিউটনকে অ্যাক্সিলারেশনে নিয়ে না, হ্যাঁ এটা করা যেতে পারে। আরেকটা কিছু কি করা যায়, দাঁড়াও একটু চিন্তা করে নেই। তাহলে তো ফোর্সটা দেওয়া যাবে। আচ্ছা, আমি এভাবে চিন্তা করি, তার কাইনেটিক এনার্জির কতটুকু চেঞ্জ হচ্ছে। এটা কি তার কাইনেটিক এনার্জি চেঞ্জ না, মানে টোটাল এনার্জি চেঞ্জ না? জি ভাইয়া। জি ভাই, জি কত ভাইয়া। মাসের একটু দেখো তো, 800 মেবি নাকি 16/2 নাকি 800 ভাই। 800। আমি জানি ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1, তার মানে ফোর্সের অ্যামাউন্ট কত? 800। এটা 400 স্কয়ার হবে না? সরি, আমি 40 স্কয়ারের জায়গায় 400 ধরছি। 40 ধরেই করি, 400 হলে আসলে বেশি ভ্যালু চলে আসে, আমরা 40 আচ্ছা। ধরেই করি। এফ এর ভ্যালু 800 নিউটন আসলো, একটু তো বুঝলাম তাই না? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। গাড়িটাকে থামাতে 800 নিউটন লাগবে। এই 800 নিউটনের মধ্যে ফ্রিকশন সাপ্লাই দিচ্ছে কত? 2 নিউটন। 2 নিউটন। তার মানে অ্যাকচুয়াল এফ প্রাইম আমরা ধরতে পারি 798। এই 798 এফ ধরে আমরা এর মানটা বের করি, 798/1, মানে এর মান হচ্ছে 798 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি ফ্রিকশন ফোর্সটা না থাকতো তাহলে এর মান হতো 800 মিটার পার সেকেন্ড স্কয়ার। সিস্টেমটা কি বুঝতে পারছো জি ভাইয়া। মাহিন? না, আমার না ওই যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি জি ভাইয়া, বুঝতে হাইটে পারছি। কোনটা থাকবে ওইটা দেখি। স্যার ভাই একটা মাইনাস থাকার কথা না, মাইনাসটা কি? হ্যাঁ হ্যাঁ, মানে এটা রিটার্ডেশন ধরে নিচ্ছি আমরা, বা অ্যাক্সিলারেশন ধরলে মাইনাস ধরে নিই। আচ্ছা। হ্যাঁ বলো। হ্যাঁ, কোন হাইটে কাইনেটিক এনার্জি আর কোন হাইটে পোটেনশিয়াল এনার্জি এটাতে একটু কনফিউশন আছে। হাইটের সাথে আসলে পটেনশিয়াল এনার্জির রিলেশন, যখনই আমরা হাইটের ব্যাপার আসবে, এত হাইট থেকে এত হাইটে যাবে, তখন বেসিক্যালি পটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হবে। না আর যখন, হ্যাঁ বলো। যখন এখান থেকে একটা উপরের দিকে মারা হলো তখন কোথায় কাইনেটিক আর কোথায় পোটেনশিয়াল? আচ্ছা, যখন উপরের দিকে ছুড়ে মারা হলো ভার্টিক্যালি আপওয়ার্ড, জি ভাইয়া। তখন যেই পয়েন্টে ছুড়ে মারলো সেই পয়েন্টে পুরো এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। ওই পয়েন্টে কোনো পটেনশিয়াল এনার্জি নাই, কজ এটা তো হাইট 0 আমরা ধরে নেই। যখন উপর থেকে নিচে নামে। আচ্ছা যখন, আচ্ছা এটা একটু শেষ করে নিই, এটা হচ্ছে পুরোটাই কাইনেটিক এনার্জি, এবং যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছে যায় তখন পুরোটাই হচ্ছে পটেনশিয়াল এনার্জি।
আর যখন উপর থেকে নিচে নামে তখন উপরের পয়েন্টে পুরোটাই থাকে পটেনশিয়াল এনার্জি, আস্তে আস্তে কাইনেটিক এনার্জি বাড়তে বাড়তে এই পয়েন্টে গিয়ে পুরোটা হয়ে যায়, মানে মাটিতে পড়ার আগ মুহূর্তে পুরোটাই হয়ে যায় কাইনেটিক এনার্জি। আচ্ছা ভাই, আমি একটা কনফিউশনে থাকি অনেক সময়। সেটা হচ্ছে যদি এমন সময় স্টেম দেওয়া থাকে কোনো একটা অবজেক্ট একদম ডাইরেক্ট পারপেন্ডিকুলার উপরে গেল, তখন তার পটেনশিয়াল এনার্জি কত, তখন এটা কি করব? তখন মানে তার একটা ভেলোসিটি ইউজ করলাম, এখানে একটা ফোর্সও ইউজ করলাম, তখন কেমনে ক্যালকুলেট করব? আচ্ছা, তখন ভেলোসিটি ইউজ করে ম্যাক্সিমাম হাইটটা বের করবা। যদি পটেনশিয়াল এনার্জি বের করতে বলে ডেফিনেটলি বলে দিবে, যে কোনো একটা পয়েন্ট মেনশন করে দিবে তোমাকে যে ম্যাক্সিমাম হাইটে পটেনশিয়াল এনার্জি কত, অথবা এই হাইটে ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জিটা কত। তো তুমি ফার্স্টে হাইটটা বের করে নিবা। আমরা তো ফর্মুলা মেবি জানি তাই না, যে h ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 2g, অথবা যদি ভাবে নিক্ষেপ করে প্রজেক্টাইল হিসেবে নিক্ষেপ করে তখন সাইন 2 থিটা চলে আসে, সাইন স্কোয়ার থিটা চলে আসে। এটা পড়ছি না এগুলো ডাইনামিক্স? সেখান থেকে হাইটটা বের করে নিবা। হাইটটা বের করার পরে তারপর mgh, এটাই পটেনশিয়াল এনার্জি। না, যদি কাইনেটিক এনার্জি বলে তখন, কারণ কি তখন আমি নিচ থেকে তাকে একটা ভেলোসিটি দিয়েছিলাম। হ্যাঁ, তখন কি আচ্ছা, করব? কাইনেটিক এনার্জি বের করতে বললে ওই পয়েন্টটাতে তার ভেলোসিটি কত সেটা বের করবা। আমরা vx vy বের করছি না? জি ভাই। এখান থেকে v বের করবা ফার্স্টে, vx স্কয়ার আর vy স্কয়ার। যদি একদম ভার্টিক্যালি আপওয়ার্ড হয় তখন তো vx এর কোনো কোশ্চেনই নাই, তখন তো জাস্ট vy। আর যদি বাঁকাবাকি ভাবে নিক্ষেপ করে তখন vx vy বের করে vটা বের করবা, তারপর সেই পয়েন্টে হাফ mv স্কয়ার করে কাইনেটিক এনার্জি বের করবা। ওকে ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আচ্ছা, এগুলো তোমরা একটু রিডিং পড়ে নিও, এগুলো আমি আর বললাম না কোনটা কি হয়। এই উদাহরণগুলা এগুলা মাঝে মাঝে আসে যে এখান থেকে এখানে গেলে কি শক্তি রূপান্তর হচ্ছে, কোত্থেকে কোথায় যাচ্ছে, এরকম মাঝে মাঝে এমসিকিউতে আসে। এটা তো আর বোঝানোর কিছু নাই, তোমরা জাস্ট একটু রিডিং পড়ে নিও। এই যে উদাহরণ দিয়ে শক্তি রূপান্তরটা, এটা রেফারেন্স, এটা হচ্ছে এই সাকসেসের বইতে দেওয়া ছিল। ক্লাউড থেকে রেইনের ম্যাথগুলো কিভাবে করে একটু বলো। কোনটা ভাই? ক্লাউড থেকে রেইনের ম্যাথ। ক্লাউড থেকে রেইন, আমার কোন একটা এক্সাম্পল দেখাতে পারবা? ভাই আপনি একটা মিনিট। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে যাবেন ইংলিশ সাথে? আচ্ছা, হ্যাঁ, এটার ভাই এমসিকিউ সেকশনটাতে যান, নিচে এমসিকিউ 10 নাম্বারটা মেবি। ও আচ্ছা, clouds are floating above, আচ্ছা, dropping as rain can produce 1 millimeter deep water in a place of 100 kilometers square. Amount of work done. আচ্ছা, amount of work done মানে আমি W equals mgh লিখে দিই ফার্স্টে। কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই, বুঝে নিন। আচ্ছা, সো h নিয়ে কোনো প্রবলেম নাই, কজ আমাদের এখানে h এর ভ্যালু মেবি দিয়ে দেওয়া আছে নাকি? 5 কিলোমিটার। হ্যাঁ, প্রবলেমটা এখানে হয় ডায়ামিটার কোনটা ধরবো ওটাতে। হ্যাঁ, আসতেছে আমরা। h এর ভ্যালু কোথায় দেওয়া? 5000, 5 কিলোমিটার। আচ্ছা, h এর ভ্যালু হচ্ছে 5000, তাই না? তার মানে আমরা অলরেডি আমাদের g আর h নিয়ে প্রবলেম নাই। সামহাউ যদি আমরা এটা বের করতে পারি, m টা বের করতে পারলে তো আমাদের কাজ শেষ, তাই না? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন m এর জন্য m এর একটা ফর্মুলা আমরা জানি, রো v, m ইকুয়ালস রো v, এবং রো 1000, রো নিয়েও আমাদের প্রবলেম নেই। এখন আমি যদি সামহাউ v টা বের করতে পারি তাহলেই আমার কাজ শেষ, তাই তো? জি ভাই। জি ভাই। আচ্ছা, একটু দাঁড়াও, চিন্তা করে নেই। 1 millimeter deep water in a place of 100 kilometers square. 6. আচ্ছা, ব্যাপারটা তাহলে এরকম হওয়া উচিত, আই গেস। আচ্ছা, এটা আসলে আমরা একটা সিলিন্ডার, একটা কিউবের আকারে চিন্তা করি। সে এই 1000 কিলোমিটার এরিয়া জুড়ে পানি ফর্ম করবে এবং সেই পানির হাইটটা হবে 1 মিলিমিটার।
আমার কথাটা কি বুঝছো? হ্যাঁ তাহলে কি এটা একটা কিউব আকারে চিন্তা করবো, জাস্ট যার এরিয়া দিয়ে দাও আর হাইট দিয়ে দাও, তাহলে এখান থেকে কি ভলিউম বের করা সম্ভব না? জি ভাইয়া। সেই জি, ভলিউমের সাথে ডেনসিটি গুণ করে আমরা ম্যাস বের করব, ম্যাসের সাথে জিএইচ করে আমরা ডাব্লিউ বের করব। করে দেখো তো কত আসে। ভাই আবার একটু বলবেন, আমি বুঝিনি জিনিসটা। হ্যাঁ, এই পানিটা হচ্ছে 1000 কিলোমিটার স্কোয়ার জায়গা জুড়ে আছে, মানে পানির যে এরিয়াটা সেটা হচ্ছে 1000 না 100 কিলোমিটার স্কোয়ার। এবং সেই পানির হাইটটা কত, মানে এটা একটা পানির কন্টেইনার হিসেবে চিন্তা করো, একটা পানির কন্টেইনার যার এরিয়া হচ্ছে 100 কিলোমিটার স্কোয়ার এবং তার হাইটটা বা ডেপথটা হচ্ছে 1 মিলিমিটার। তাহলে কি পানির টোটাল ভলিউম বের করা যাবে না? জি ভাই, বের করা যাবে। সেখান থেকে ভলিউম বের করে ডেনসিটি মাল্টিপ্লাই করে আমরা ডাব্লিউ এর মাত্রা বের করব। ভাই এখানে যদি রেইনটার থিকনেস দেওয়া থাকতো তাহলে? কি দেওয়া থাকতো? রেইনটার থিকনেস। হ্যাঁ, থিকনেসই তো দিয়ে দাও, যে ডিপ ওয়াটার মানে এখানে পানি যতটুকু এই জায়গাটুকু জুড়ে এখানে ক্লাউড ফর্ম পানি আছে আর কি, এই পুরো জায়গাটুকু জুড়ে সে কতটুকু জায়গা 1 মিলিমিটার জায়গা জুড়ে সেটাই তো দিয়ে দেওয়া। মানে এখানে বুঝেছে কি ক্লাউড গুলো যখন পানি আকারে পড়বে, ধরো পানিতে রাস্তায় পড়লো, সে রাস্তায় কতটুকু জায়গা জুড়ে পড়বে, রাস্তায় 100 কিলোমিটার জায়গা জুড়ে পড়বে এবং রাস্তার মধ্যে পানির ডেপথটা কত হবে, 1 মিলিমিটার। বুঝছি। যে কোনো কিছু তো আমরা অলরেডি এম এর ভ্যালু জানি না, আমরা জি এর ভ্যালু জানি 9.8 আর এইচ এর ভ্যালু কত জানি 1000। সো আমরা এখন সামহাউ এম বের করতে পারলেই আমাদের কাজ শেষ। এম এর জন্য জানি রো ভি, রো এর ভ্যালু জানি 1000 আর ভি এর ভ্যালু আমরা জানি না। ভি এর ভ্যালু কত হবে, এইচ এ কত এখানে 1 কিলোমিটার স্কয়ার, 1 কিলোমিটার। এটা হচ্ছে এ তার মানে, তাই না? জি ভাই। আর আর থিকনেস হচ্ছে 10 টু দি পাওয়ার -2, আমি মাল্টিপ্লাই করে জাস্ট দুইটা শূন্য কমাই দেই। এখানে থিকনেসের জিনিসটা বুঝলাম না। থিকনেস হচ্ছে ওই যে বললাম যে বৃষ্টি মাটিতে পড়লো, বৃষ্টি মাটিতে পড়ার পর সে 1 কিলোমিটার রাস্তা জুড়ে তার বৃষ্টি থাকলো এবং সেই রাস্তার মধ্যে পানির হাইটটা থাকলো 10 টু দি পাওয়ার -2 মিটার। মানে আমি পানির টোটাল ভলিউমটা বের করলাম খালি। বৃষ্টির থিকনেস বলতে কি, যেমন ধরেন এটা হচ্ছে একটা রেইন ড্রপ, না বৃষ্টি রেইন থিকনেস ড্রপের না, হাইটটা বৃষ্টি এত। মাটিতে পড়লো মানে তুমি দেখো না রাস্তা যে একদম ডুবে গেল, তো রাস্তা থেকে পানি কতটুকু উপরে জুড়ে, মানে রাস্তাকে একটা কন্টেইনার হিসেবে চিন্তা করো, এই কন্টেইনারে কতটুকু হাইট জুড়ে পানি আছে সেটাই, আচ্ছা বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা, তো এখানে এম এর ভ্যালুটা আসবে হচ্ছে এখানে 6টা শূন্য, সরি 7টা শূন্য, মানে এম এর ভ্যালু আসবে 10 টু দি পাওয়ার 7 আই গেস। তো এরপর আমাদের কাজকে এখানে 10 টু দি পাওয়ার 7 বসায় দিই, আর এখানে অলরেডি 10 টু দি পাওয়ার 3 আছে, মানে 9.8 10 টু দি পাওয়ার 10, এটাই হচ্ছে आंसर। তাহমিদ কি বুঝতে পারছো? এইভাবে বুঝতে পেরেছি। একটা জিনিস ভাই, হ্যাঁ, 5 নাম্বার ম্যাথটা। 5 meter long ladder 25 kg, center of mass হচ্ছে 3 located 3 meter away from the end B towards A. আচ্ছা, 5 kg is added to end A, ladder is erected from the ground at NB, what is the work done? আচ্ছা, 5 meter long ladder 25 kg, center of mass হচ্ছে 3 meter away from the ladder is erected from the ground at B. আচ্ছা, আমি ল্যাডারটা আঁকি তাহলে। আচ্ছা, এটা আঁকাটা ঝামেলা, এটা কি সলিউশন আছে? সলিউশনের পেজটাতে একটু যাইতো তাহলে আঁকার ঝামেলাটা থাকলো না। এটা কি সলিউশন দেওয়া আছে না? সলিউশনটা তো ছবিটা আমার কাছে, আচ্ছা ভাই আমি এটা গ্রুপে পাঠাচ্ছি। গ্রুপে পাঠাও তাহলে।
পাঠিয়েছি ভাইয়া। ও আচ্ছা, এটা মাঠের সাথে প্যারালালই ছিল। আচ্ছা, এখন তার ওখানে সাইন ট্যান ইনভার্স নিয়ে আসছে। এখন তো আসলে ট্রিগোনোমেট্রি কনসেপ্টটা একটু আসছে অবশ্য। আচ্ছা, 756 আমি তো এখানে 5 নাম্বারের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, ও সরি সরি সরি, হ্যাঁ আমি 6 নাম্বার এটা ছিল। হ্যাঁ হ্যাঁ সরি, এমজি এইচ প্লাস এমজি এইচ। আচ্ছা, সো প্রথমে আমাদের চিন্তা হবে, আমি নর্মাল কেস ভুলে যাই, 5 কেজি এডিশনের কথা ভুলে যাই। হ্যাঁ, ধরো 5 কেজি আমি করি নাই এবং অন্য কেসে যাই। নর্মালি একটা জিনিস আমরা দেখছিলাম না, যে যখন এরকম একটা পজিশন থেকে একই জিনিসের আমরা পজিশন চেঞ্জ করব, তখন আমরা কি কাউন্ট করব? সেন্টার অফ মাস কতটুকু মুভ করতেছে, মনে আছে? আচ্ছা, সেন্টার অফ মাস এর ইনিশিয়াল হাইট কত? 0 না? ইনিশিয়াল হাইট 0 কেন ভাইয়া? 2 হবে না? না, এখানে আসলে না, এটা হচ্ছে আসলে একদম কি বলবো, মাটির সাথে শোয়ানো জিনিসটা। হ্যাঁ, এখানে তো Parallel ওরা সেন্টার অফ ম্যাস বলেই দিয়েছে। হ্যাঁ, হাইটটা কেন সেন্টার বের অফ করবে? মাস, হ্যাঁ মানে ফার্স্টে জিনিসটা ছিল এই পজিশনে, এভাবে ছিল জিনিসটা ফার্স্টে। এটা ধরো এ মাথা, এটা ধরো বি মাথা, আর তার সেন্টার অফ মাস হচ্ছে এই জায়গাতে, এটা ধরো 3 মিটার। এখন সেন্টার অফ মাস বি থেকে যত দূরেই থাক, 3 মিটার থাক, 1 মিটার থাক, এটা কি ম্যাটার করে? সে যদি গ্রাউন্ডের সাথে শোয়ানো থাকে, না ভাইয়া। তার মানে তার ইনিশিয়াল হাইটটা হচ্ছে 0, একটু আমরা বুঝলাম। এরপর করলো কি, তাকে দাঁড় করায় দেওয়া হলো, ইরেক্টেড করা হলো। কিভাবে? গ্রাউন্ডে বি মাথাটা রাখা হইলো। তার মানে এখন তার হাইটটা কত? তার সেন্টার অফ মাসটা এখন কোন পজিশনে আছে? গ্রাউন্ড থেকে 3 মিটার পজিশনে দূরত্বে আছে না? তার মানে এই যে দাঁড় করাইলাম আমি, দাঁড় করানোর জন্য কতটুকু শক্তি চেঞ্জ আসলো? mg ইন্টু 3 মাইনাস 0 না? আমার কথাটা কি বুঝছো? এই যে শোয়ানো অবস্থা থেকে বা প্যারালাল অবস্থা থেকে আমি যে 3 পারপেন্ডিকুলার মাইনাস পজিশন, 0 কেন? ও মানে আচ্ছা আগে আচ্ছা, ছিল হ্যাঁ হ্যাঁ এনার্জি বুঝছি। 0, তার মানে এই যে মানে প্যারালাল অবস্থা থেকে যে পারপেন্ডিকুলার নিয়ে আসলাম, তার জন্য টোটাল কাজটা mg ইন্টু 3। একটু বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া বুঝছি। না আচ্ছা, ভাই, কত বসে আনসারটা আমাকে একটু বলো তো। m হচ্ছে মেবি কত, 5 নাকি? সো 15g। M2 25 না? 25 তো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, m এর ভ্যালু কত? 5 কে, সরি m এর ভ্যালু 25, সরি সরি হ্যাঁ 25। হ্যাঁ, কত আসে ক্যালকুলেট করে একটু বলো তো আমাকে। 735। 735, ভালো কথা। 735 আমাদের আসলো। এখন আমি দেখি আরো 5 কেজি অ্যাড করা হলো এন্ড এ তে, তার জন্য কাজের পরিমাণ কত? এন্ড এটা মাটি থেকে কতটুকু দূরে আছে? এটা 6 3 মিটার। হবে না? না, মাটি থেকে। 3 প্লাস 3 হবে না? 6। না, ল্যাডারের লেন্থ 5 না মিটার, ভাইয়া, তার মানে এন্ড এটা কি 5 মিটার দূরে two। আছে? মাটি থেকে ভাইয়া, সেন্টার অফ মাস থেকে না, আমি তো অলওয়েজ ডিসটেন্সটা মাটি থেকে কাউন্ট করব, গ্রাউন্ড থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গ্রাউন্ড থেকে এই প্রান্তটা কতটুকু দূরত্বে? 5 মিটার দূরত্বে না, যেহেতু এটা লেন্থ হচ্ছে 5 মিটার। বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। জি ভাই। তাহলে এই আমি যদি এ প্রান্তে একটা 5 কেজি জিনিস অ্যাড করি, তাহলে কাজের পরিমাণ কত হবে? m ইন্টু জি ইন্টু এইচ হবে না? জি ভাইয়া। সবাই কি জি ভাইয়া। বুঝছো? রাওয়াদ, জি ভাইয়া বুঝছি। মাহিন, জি ভাই, আহমিদ বুঝছো? জি ভাইয়া বুঝছি। বজরুল, বুঝছি ভাইয়া। নাফিস? জি ভাইয়া। আচ্ছা, তা এখন এটা যদি আমি যোগ করে দিই, তাহলে টোটাল ওয়ার্কটা পেয়ে যাবে। এটাই হচ্ছে এই ম্যাটেরিয়াল।
আচ্ছা আমি একটু এখন 10-12 মিনিটের ব্রেক নিচ্ছি, এরপর আমরা আবার শুরু করবো। একটা এক্সটাকে এক্স এই রাখতে হবে, এখন আমার জিটাকে এক্স এর দিকে নিয়ে আসতে হবে। আমার কাজটা জি কে এক্স এর দিকে নিয়ে আসা। একটু কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা জি কাজ করে এই বরাবর, এক্স হচ্ছে এই বরাবর। জি আর এক্স এর অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। তার মানে আমি যদি জিটাকে জি প্রাইম ধরে চিন্তা করি, জি প্রাইম চিন্তা করলাম, জি প্রাইম মানে কি? এক্স বরাবর জি এর কম্পোনেন্ট, মানে এই যে এক্স রাস্তাটা এই বরাবর জি এর কম্পোনেন্টটাকে আমরা জি প্রাইম ধরে চিন্তা করলাম। তাহলে কি লিখতে পারি জি প্রাইম ইকুয়ালস টু জি cos 60? জি ভাইয়া পারা যাবে। আচ্ছা দেখো তো কত আসে ভ্যালুটা। আচ্ছা cos 60 মানে হাফ, তার মানে জি এর হাফ আসবে 4.9। 4.9। একটু তো বুঝতে পারলাম তাই না? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এখন আমরা আসি x ইকুয়ালস হাফ a t স্কয়ার ফর্মুলাতে, বা হাফ জি প্রাইম টি স্কয়ারে। আমরা জি প্রাইম বের করে ফেললাম, আমরা টি কোশ্চেনে দিয়ে দেওয়া, সেখান থেকে x এর মানটা বের করে ফেলবো। দেখো তো কত আসে। তো 245 আছে। 245। সো x এর মান যখন পেয়ে গেলাম, তারপর তো ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করে আমরা অটোমেটিক্যালি হাইট পেয়ে যাব। এটাই আর কি, h বাই x ইকুয়ালস sin 30। হ্যাঁ এই কোশ্চেনের কি দেওয়া ছিল যে হরিজন্টাল প্লেনের সাথে 30 ডিগ্রি, এই জন্য আমরা এই হরিজন্টালটার সাথে আমরা 30 ডিগ্রিটা নিলাম না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আর যদি বলতো ভার্টিক্যাল প্লেনের সাথে 30 ডিগ্রি, তখন ফিগারটা কিরকম হতো? তখন গ্রাফ এখানে 30 হইতো, তখন আমার কাজ অনেক কমে যেত, তখন আমার মাইনাস করা লাগতো না, এটাই 30 হয়ে যেত। cos 30 ধরতাম তখন। আচ্ছা হ্যাঁ। মানে তুমি যেই পথে জিটাকে নিয়ে আসতেছো তার সাথে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত সেটাই কাউন্ট করতে হবে। মানে ওই যে আমরা ভেক্টরে যে জিনিসটা শিখছি ওটাই আসলে এখানে অ্যাপ্লাই হচ্ছে, আর কিছু না। আচ্ছা ভাইয়া বুঝছি। হ্যাঁ, এরপরে আজকে কি ভাইয়া আর 20। বুঝি নাই। হ্যাঁ বল। রব হ্যাঁ, আজকে কি আর অন্য সাবজেক্টে যাবেন? আচ্ছা হ্যাঁ যাওয়া যায়, কিন্তু কিছুক্ষণ টাইম আছে। তাহলে আমরা কোনটাতে যাব? এই ভাইয়া তার মানে আমি কি বলতে পারি, ই কে প্রপোর্শনাল টু পি স্কয়ার বলতে পারি না? জি ভাই। তার মানে আনসার হচ্ছে বি। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা তাহমিদ কি 3 নাম্বারটা বলতে পারবা? হ্যাঁ, ইংলিশ ট্রান্সলেশন। আচ্ছা electricity is produced using which property of water? Electricity is Option-গুলো। produced option অপশনগুলোর ইংলিশ ট্রান্সলেশন। আচ্ছা অপশনগুলোর ইংলিশ। এ নাম্বারটা হচ্ছে ভিসকসিটি, যেটা চ্যাপ্টার 7, তোমরা আপাতত জানো না। বি নাম্বারটা হচ্ছে সারফেস টেনশন, পৃষ্ঠটান, এটাও চ্যাপ্টার 7, এটা আমরা আপাতত জানি না। সি নাম্বার হচ্ছে, সি আর ডি বেসিক্যালি সেম জিনিস, বিভব শক্তি, স্থিতি শক্তি, দুইটাই আসলে পটেনশিয়াল এনার্জি। তা আমরা কোন ধর্মটাকে কাজে লাগায় ইউজ করি আসলে? পটেনশিয়াল এনার্জি প্রপার্টিকে কাজে লাগায় কারেন্ট করি না, যে পানি যখন উপর থেকে পড়ে তারপর টারবাইন ঘুরে, উপর থেকে যে পড়ে এটা আসলে কি ইউজ করা হচ্ছে? তার পটেনশিয়াল এনার্জিটাকে ইউজ করা হচ্ছে না? তার মানে আনসার হচ্ছে সি এবং ডি দুইটাই। বুঝতে পারছো? আচ্ছা বদরুল তুমি 4 নাম্বারটা বলো তো। ভরবেগ কি ভেলোসিটি নাকি মোমেন্টাম? না, ভরবেগ হচ্ছে মোমেন্টাম, আর গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি। হাফ ইন্টু এমভি ইন্টু ভি, তাহলে দ্বিগুণ। না ভাই, আমরা একটু একটা স্কয়ার ফর্মুলা করে দেখলাম দিব না, না? যে স্কয়ার করে কিন্তু দিব, right? মাসকে তো আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাকে দ্বিগুণ করলে এটা হয়ে যাবে কত তাহলে? 4 গুণ। 4 গুণ, রাইট। আর রাওয়াত 5 নাম্বারটা বলো তো। ইংলিশ অপশনগুলো বলে ভালো হয়। আসলে এটা বেশি ট্রান্সলেশন করতে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বহিঃস্থিতি শক্তি ভূপৃষ্ঠ হতে পদার্থের সাময়িক অবস্থানের উপর নির্ভরশীল।
আচ্ছা, কোনো একটা জিনিসের যে পটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে মানে আর্থ সারফেস থেকে তার যে পজিশন তার উপর ডিপেন্ডেন্ট, মানে সে আর্থ সারফেস থেকে বা আর্থের সেন্টার থেকে এই মুহূর্তে কতটুকু দূরত্বে তার উপর ডিপেন্ডেন্ট পটেনশিয়াল এনার্জিটা। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা, পটেনশিয়াল এনার্জি আমরা জানি তার হাইটের উপর ডিপেন্ডেন্ট। জি ভাই, হ্যাঁ। সবাই তো আসে না, একটু ওয়েট করো। হ্যাঁ, বহিঃগতি শক্তিটার ইংলিশটা কি? খালি এই টার্মটা। কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি জাস্ট আচ্ছা। গতিশক্তি, মানে বহিঃগতি শক্তি বলতে বহিঃগতি শক্তি আমাদের চিন্তা করার দরকার নেই, আমরা জাস্ট এটা কাইনেটিক এনার্জি হিসেবে চিন্তা করি। কাইনেটিক এনার্জি হ্যাঁ, বিহর কথা না? মানে এটার আনসারটা হ্যাঁ, নির্ভর হওয়ার কথা না। বিকজ কাইনেটিক এনার্জি আসলে এটার গঠন প্রকৃতির উপর ডিপেন্ড করে না, কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে তার ভেলোসিটির উপরে। হ্যাঁ, তো আমাদের বাকি কোনো অপশনে যাওয়ার দরকার নাই, এটা ট্রান্সলেশন করতে আমার আসলে বেশ কষ্টই হচ্ছে। অভ্যন্তরীণ স্থিতিশক্তি মানে ইন্টারনাল পটেনশিয়াল এনার্জি তার গঠন প্রকৃতির উপর নির্ভরশীল, এটাও ট্রু। আর ইন্টারনাল কাইনেটিক এনার্জি তার পজিশনে চেঞ্জের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, অনেক কঠিন কঠিন বাংলা টার্ম, আমরা 5-এর বি আমরা আনসার বুঝতে পারছি, এটাই আপাতত ইনাফ। সবাই আসে নাই, বদরুল মাহিন নাফিস। প্রপোর্শনাল টু বি, এটা হচ্ছে জাস্ট প্রপোর্শনাল, মানে বি কে তুমি 3 গুণ করলে এও 3 গুণ হবে। যদি বলি এ ইনভার্সলি বাংলায় লেখা থাকলো ইংলিশে লেখা থাকলো এ ইনভার্সলি প্রপোর্শনাল টু বি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম দেখতে। ইনভার্সলি প্রপোর্শনাল তো কোনো সাইন নাই, 1 দিয়ে দেখানো হয়। তার মানে বি কে যদি তুমি 5 গুণ বাড়াও এ তাহলে 5 গুণ কমে যাবে। এই দুটো বুঝছো না? জি ভাইয়া। আচ্ছা, যদি বলি এ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ বি, তার মানে বি কে যদি তুমি 3 গুণ করো এ হয়ে যাবে 9 গুণ। এটা হচ্ছে প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার। যদি বলি যে এ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট, তার মানে বি কে যদি তুমি 9 গুণ করো তাহলে এ হবে 3 গুণ। একটু কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আসি আমরা স্কোয়ারের ইনভার্স। যদি বলি এ প্রপোর্শনাল টু 1/b স্কোয়ার, তার মানে হচ্ছে তুমি যদি বি কে 3 গুণ বাড়াও এ 9 গুণ কমে যাবে। আর এ প্রপোর্শনাল টু রুট 1/b মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রুট, তার মানে বি কে যদি তুমি 9 গুণ বাড়াও এ 3 গুণ কমে যাবে। আরেকবার একটু দেখে নাও সবগুলো টার্ম, বুঝতে কোনোটা প্রবলেম হচ্ছে কিনা। ভাই সবার শেষেরটা কি বললেন? এ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রুট অফ বি, টু দ্য স্কোয়ার রুট অফ বি। এখন বি কে যদি 9 গুণ বাড়াও তাহলে এ 3 গুণ কমে যাবে। আচ্ছা ভাই। আচ্ছা, তাহমিদ 6 নাম্বারটার আনসার বলো তো। যান্ত্রিক মানে হচ্ছে মেকানিক্যাল, তো সাউন্ড জানোই। এটা হচ্ছে মলিকিউলার, এটা হচ্ছে ম্যাগনেটিক। আচ্ছা, শক্তির প্রকারভেদের কিছু যান্ত্রিক মানে কি বলবেন? মেকানিক্যাল মানে পটেনশিয়াল আর কাইনেটিক হচ্ছে যান্ত্রিকের দুইটা টাইপ, মেকানিক্যালের দুইটা টাইপ। মলিকুলার এনার্জি। আমরা শক্তির টাইপটা একটু শর্টকাটটা বা একটু দেখে আসি। একটু আগে এই যে দেখো, সাউন্ড হতে পারে, সোলার হতে পারে, SSMC man lives here, এটা হচ্ছে শক্তির বিভিন্ন রূপ। এর বাইরে নরমালি শক্তির কোনো রূপ নাই। তো এই শর্টকাট গুলো দিয়ে একটু মনে রাখবো আমরা। সাউন্ড, সোলার, ম্যাগনেটিক, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, নিউক্লিয়ার, লাইট, হিট, এগুলো আমরা একটু মনে রাখবো। এর বাইরে কোনটা ছিল এই অপশনের মধ্যে? মলিকুলার। রাইট, বুঝে নি গেল। সো আনসার হচ্ছে মলিকুলার এনার্জি, সি হবে আনসার। আচ্ছা, বদরুল কি 7 নাম্বারটা বলতে পারবা? জি ভাই দেখি। আহ,
বি নাম্বারটা বি কি নাম্বারে লিখছে ভাই? বি নাম্বার ট্রান্সলেশন হচ্ছে kinetic energy depends on the relative position of the atoms. Kinetic energy depends on the relative position of the atoms. আচ্ছা না, বি নাম্বার হবে। বি নাম্বার হবে आंसर বিকজ এ নাম্বার তো রাইট আমরা জানি, বেগ না থাকলে গতিশক্তি জানা না, মানে ভেলোসিটি নাই তো কাইনেটিক এনার্জি নাই তাও জানি, এবং এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ডেফিনিশন, যে গতিশীল হওয়ার জন্য যে শক্তিটা লাগে সেটা বলা হয়। আচ্ছা রাওয়াদ ৮ নাম্বারটা বলো তো। এই নাম্বারটাই তো। হ্যাঁ এই নাম্বার তো ঠিক আছে। এটাই তো, সেটাই তো বললো না তথ্যটি সঠিক সঠিকটা কোনটি? চাইছি। ও সরি হ্যাঁ সরি। আচ্ছা নাফিস ৯ নাম্বারটা দেখো তো। ভাই একটু হালকা ইংলিশে ট্রান্সলেট করা যাবে? হ্যাঁ একটা a bullet of 80 centimeter per second velocity comes out from a gun of mass 10 gram. A bullet of velocity 80 centimeter per second comes out from a gun of mass 10 gram. If the mass of the bullet is 40 gram, what is the kinetic energy of the gun? If the mass of the bullet is 40 gram, what is the kinetic energy of the gun? এখানে আসলে মোমেন্টামের আমরা একটা ফর্মুলা ছোটবেলায় শিখছিলাম না, mv ইকুয়ালস মাইনাস mv, মনে পড়ে এরকম কিছু? সি নাম্বারটা কি আনসার? আনসার কত আমি ঠিক জানি না, না এই নাম্বার আনসার এখানে দেখতে পাচ্ছি। তুমি ফার্স্টে এই mv ইকুয়ালস mv দিয়ে ভিটা বের করো, তারপর সেটার সাথে হাফ mv স্কয়ার করে দিলে কাইনেটিক এনার্জি পেয়ে যাবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা কারো কি অ্যান্সার আসছে এই নাম্বারটা? একটা মিনিট। আচ্ছা ভাই, এটা না ক্যালকুলেটর ছাড়া করতে হবে? হ্যাঁ কেমনে পসিবল? আচ্ছা এটা খুব একটা কঠিন হবে না আসলে, আমরা দেখি কিভাবে করা যায় এটা। ফার্স্টে কার বন্দুকের গতিশক্তি বের করতে হবে, তাই তো? বন্দুকের ম্যাস কত? বন্দুকের ম্যাস দিয়ে দেওয়া আছে 10 গ্রাম। 10 গ্রাম। আচ্ছা আর বুলেটের ম্যাস কত? এই বুলেটের ম্যাস বন্দুকের চেয়ে বেশি, এটা কি কোনো ফাইজলামি? আচ্ছা ঠিক আছে, তাই না? এটাই তো আমাকে বের করতে হবে বন্দুকের ভেলোসিটি। সো এটা 0 0 কাটা চলে গেল, এখানে 0 0 কাটা চলে গেল। সো আলটিমেটলি v ইকুয়ালস টু 3.2 থাকে না নাকি? 4 8 32, 32/10, হ্যাঁ বুঝতেছো? জি। তারপর হাফ ইনটু বন্দুকের ভর হচ্ছে 10 গ্রাম, মানে 0.01 ইনটু 3.2 স্কয়ার। এখন 3.2 স্কয়ারটা কি 9 10 এরকম কিছুই তো হবে নাকি? জি ভাই। সো আমরা ধরেন এটাকে 10ই ধরে নিলাম, এটা ধরো 10, এই 10 এর সাথে 0.01 গুণ করলে থাকে 0.1। আর আচ্ছা ভাই, 40 গ্রামটাকে যে আমরা কিলোগ্রামে নিলাম না? হ্যাঁ আসলে দুই পাশে গ্রাম আছে তো দরকার তো নাই।
মানে দুই পাশে তো 10⁻³ কাটাকাটি চলে গেল, এই জন্য আর করি নাই আর ওই পার্টটা। আচ্ছা বুঝছো। আচ্ছা, সো সেখান থেকে আমরা এই ভিটা পাইলাম। এখানে কি আনসারে ভুল কিনা আমি ঠিক জানি না। ভি কি ঠিক মতো বের করছি? করছি আই গেস। তারপর সেখান থেকে এখানে 3.2 মানে স্কয়ারকে 10 ধরতে পারি মোটামুটি, আর 10 এর সাথে 0.1 মানে অ্যান্সার হবে 5 0.05। এটা হচ্ছে আনসার, কিন্তু 0.5 তো এখানে দেখতে পাচ্ছি না, কাহিনী কি? এখানে আমি কোথাও ভুল করলাম, একটু দেখো তো খেয়াল করে। হ্যাঁ, ওই যে 80 যে ভাইয়া সেন্টিমিটারে দেওয়া ছিল, ওইটা কি মিটারে নেওয়া লাগবে? হ্যাঁ, এই যে 100 দিয়ে ডিভাইড করলাম। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, না ঠিক আছে। কোথায় ভুল করলাম? আমি তো কোনো ভুল খুঁজে পাচ্ছি না আসলে। একটু চেক করে দেখো তো তোমরা কোনো ভুল হলো কিনা। ঠিক আছে না সবকিছু নাকি? জি ভাই। ঠিক আছে এটা মনে হয়। 9 9 টাইমস না? 9 হবে, স্কয়ার রাইট। করে দিব। হ্যাঁ হ্যাঁ, স্কয়ার করে দিব 9, এটা আর কিছু করার নাই। 11 নাম্বারটা? টেন টু দি পাওয়ার 6 সহজ, এটা ওটা মানে এই নাম্বারটা। এটা কি এমনি তোমাদের মুখস্থ ভ্যালু নাকি বের করে বললা? 1000 ইন্টু 3600 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত আসে আর কি, ঠিক আছে। ওভাবে। এটা সবাই পারবা তো না 11 নাম্বারটা? জি ভাই। জি ভাই। আচ্ছা, 12 নাম্বারটা যে দেখো, সৌরচুল্লিতে ভাত রান্না করলে কোন শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে এই জিনিস, এইটা পারার জন্য আমাদের এই এক্সাম্পল গুলা পড়তে হবে। একটু আগে মনে হয় দেখাইলাম, এই যে এই উদাহরণে কোথায় কোন শক্তি রূপান্তর হচ্ছে। এটা এমনি কমন সেন্স দিয়ে পারা যায় মোস্ট অফ দ্য কেস। এনশিওর করার জন্য এখান থেকে এটা পড়তে হবে। হ্যাঁ, এই উদাহরণগুলো পড়ে ফেললেই হচ্ছে আমরা পেয়ে যাবো। যেমন এখানে হয়তো কোথাও আছে সৌরশক্তি থেকে যখন পাওয়া যায় তখন কি হয়। তো এমনি তোমার কি মনে হয় যে ওই যে সূর্যের শক্তি দিয়ে যদি রান্না বান্না করা হয়, তাহলে কোত্থেকে তাপ শক্তি পাওয়া হচ্ছে? লাইট এনার্জি। Light লাইট থেকে, energy। ডেফিনেটলি। সোলার। রাইট, আনসার হচ্ছে ডি। 13 এর আনসার কি? বিভব শক্তি মানে পটেনশিয়াল এনার্জি। বিভব বা স্থিতি মানে পটেনশিয়াল এনার্জি। বিভব কোথায়? ডি নাম্বারটা না? মানে পটেনশিয়াল এনার্জির জন্য কোনটা সঠিক এটাই জানতে চাওয়া হচ্ছে। এইচ এর একক মিলিমিটার। ও ডি ভাইয়া, ডি। হ্যাঁ হ্যাঁ ভাই, ডি হওয়ার কথা হ্যাঁ, না? ডি নাম্বার, ডি আনসার হবে। হচ্ছে ডি। এইচ এর একক মিলিমিটার না, এইচ এর একক আমরা নরমালি মিটারে চিন্তা করি। তারপর নাম্বার 14, শক্তির মাত্রা নিম্নের কোনটি? ডাইমেনশন অফ এনার্জি। লাস্টেরটা ডি। ml Right. টু t minus 2। ফার্স্টেরটা। লাস্টেরটা, হ্যাঁ। আচ্ছা, এই যে এখনই শেষ। ঠিক আছে, তোমরা তাহলে এইগুলা একটু বাসায় পড়ে নিও। আর আমি এগুলো দেখাচ্ছি না, খুব বেশি একটা